আপা, আপনারা কি ক্যামেরা অন করবেন? ওকে, রাইট। আমি আমাদের অফিসের কাউকে ওদেরকেও বলি ঢুকতে। হ্যাঁ, ঢোক ঢোক ঢোক। ওকে, ঠিক আছে। আমি উম, খুবই কঠিন টপিক। এটা হচ্ছে লেবার রাইটস মুভমেন্ট আর এনার্জি ট্রানজিশনের নেক্সাসের একটা টপিক। ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই আছে, কিন্তু এটার মধ্যে আরো আসছে হচ্ছে জেন্ডার মুভমেন্ট, তারপর ইউথ মুভমেন্ট, আর মানে অনেক ওভারল্যাপিং ইন্টারসেকশনাল ইস্যুস আসছে। আমি বুঝতে পারছি যে একটা ফিডব্যাক আসছে শব্দের জন্য। আমি খুবই সরি, আমি বুঝতে পারছি না ওটা কিভাবে ঠিক করবো। বাট ওটা সহই এখন, আই গেস উই হ্যাভ টু প্রসিড। থ্যাংক ইউ সবাইকে এত শর্ট নোটিসে রাজি হওয়ার জন্য, এই টপিকটা নিয়ে কথা বলার জন্য। বিকজ আমাদের তো মাত্র আর্থ ডে গেল, আর ওটার পাশাপাশি রানা প্লাজার 11 বছর হলো, না 13 বছর হলো, তাই না? 12 বছর। 12 বছর, হ্যাঁ, 12 বছর হলো। আর অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক বছরই এটা নিয়ে বোধহয় ফেসবুকে পোস্ট করে যাচ্ছি যে ঈদের সময় আমরা দেখছি ওয়ার্কারদের অবস্থা কি হচ্ছে। যে কোনো কাজ হলে, ফান্ডিং কাজ বা আহ, যদি কোন ট্যারিফ, যেরকম এখন নতুন ট্যারিফ বসানোর জন্য, বা যে কোনো ইকোনমিক চেঞ্জেসই হোক না কেন, ওয়ার্কার্সরাই সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। আর দিনের শেষে মানে ওরাই ইকোনমিকে গ্রো করছে, কিন্তু ওরাই সবচেয়ে পিছনে পড়ে যাচ্ছে। তো এই জন্য অন বিহাফ অফ পাওয়ার অফ লার্নিং আর আমাদের ডাচ গভর্নমেন্টের স্ট্রেংথেনিং সিভিল সোসাইটিস প্রোগ্রাম, আমরা এই সেশনটা ডিজাইন করেছি। সেশনটার নাম হচ্ছে জাস্ট এনার্জি ট্রানজিশন ফর অল, এনসিউরিং ইকুইটি ইন বাংলাদেশের পাথ টু ক্লাইমেট রেজিলিয়েন্স। পাওয়ার অফ লার্নিং প্রোগ্রামটা নিয়ে হয়তোবা শুধু নাজমা আপা আর সাইফি ভাই জানে। পাওয়ার অফ লার্নিং প্রোগ্রাম হচ্ছে একটি 3.5 বছরের প্রোগ্রাম, যেটা ডাচ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স 7টি দেশে চালু করেছে। ইমপ্লিমেন্টিং এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করছে ম্যানিয়ন ড্যানিয়েল নামে একটা সংস্থা। আহ, যে 7টি দেশে এই প্রোগ্রামটা রান করছে সেটা হচ্ছে বাংলাদেশ, বুরুন্ডি, ইজিপ্ট, লেবানন, নিজার, সুদান আর ইউগান্ডা। এই প্রোগ্রামের এন্টার পারপাসটাই হচ্ছে যে আপনাদের মতো সিএসওরা বা লার্নিং লার্নিং রিসার্চ প্রোডাকশনে যারা কাজ করছেন, আপনারা ক্রস লার্নিংটা প্রমোট করবেন। তারপর একজন আরেকজনের এবিলিটি আর ক্যাপাসিটি বাড়াবেন, যাতে আমাদের মধ্যে কোলাবোরেশনটা হয়। কারণ আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখছি যে ডোনার ফান্ড গ্রাজুয়ালি কমে আসছে। ডোনররা বারবার বলছে যে তোমাদের সেলফ সাফিসিয়েন্সি রিচ করতে হবে। বাংলাদেশ অবশ্যই লো অ্যান্ড লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে গ্রাজুয়েট করবে না, আমরা যদি সবচেয়ে মার্জিনালাইজ কমিউনিটিজ এর ইস্যুস গুলা কনসিডার করি। কিন্তু তারপরেও পলিটিক্যাল কারণে বলেন বা ফ্র্যাঙ্কলি ইগোর কারণেই বলেন, এই রাস্তাটায় আমাদেরকে যেতেই হবে। আর ওটা যখন when we go there, as usual, the most marginalized people will be left behind. তো ওই বেসিসে এই প্রোগ্রামটা করা হচ্ছে যে একজন আরেকজনকে সাপোর্ট করবে, কোলাবোরেট করবে একসাথে নিজের কাজের সাথে, একজন আরেকজনের কাজের সাথে, আহ, যাতে we're stronger together। আমরা যাদের যে কমিউনিটি গুলোকে সাপোর্ট করার চেষ্টা করছি, ওই কমিউনিটি গুলা আর আরো রেজিলিয়েন্ট হয়। এই সেশনটা ব্যাপারে যদি আমি খুব ব্রিফলি বলি, আমরা এই সেশনে আজকে উই ওয়ান্ট টু এক্সপ্লোর হোয়াট মানে ট্রুলি জাস্ট এনার্জি ট্রানজিশন ক্যান লুক লাইক। তো এখন জাস্ট এনার্জি ট্রানজিশন আমরা যদি গ্লোবাল নর্থের ডেফিনেশনে চলি, তাহলে ওরা খুব সেগমেন্টেড ইস্যুস নিয়ে করবে। তো সোহান কিছুদিন যেটা বলছিল গতকাল, আহ, না পরশুদিন, ও আমাকে বলছিল যে আমরা যদি এখন ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কথা চিন্তা করি, বা আমরা যদি এখন বলি যে আমাদের কার্বন এমিশন কমাতে হবে, শুধু ওটার কথা যদি চিন্তা করি, তাহলে ব্যাটারি অপারেটেড কার্স মেক আ লট অফ সেন্স। কিন্তু ব্যাটারি অপারেটেড কার্স অলসো নিড লিথিয়াম। লিথিয়ামটা কোত্থেকে আসছে?
ওটা নিয়ে আমি আমি আশা করছি সোহান কিছুক্ষণ পরে আবার বলবে, নিজে স্টোরিটা বলবে, কারণ স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। নাজমা আপা, আপনি ডেফিনেটলি জানেন যে এখন ফ্যাক্টরিদের উপর প্রেশার আসছে, যে গ্রিন এনার্জি বা মেকানাইজেশনের একটা বিশাল প্রেশার আসছে। ওটা হয়তো বা কার্বন এমিশন আসলেই কমাবে, কিন্তু ওটার বাই প্রোডাক্টটা কি? বাই প্রোডাক্টটা হচ্ছে যে ওয়ার্কারদের অনেক বিশাল ইস্যুস হবে। তো আমি আশা করছি যে নাজমা আপা ওটা নিয়ে কথা বলবে। তো আর মেহেদী ভাই তো সলিডারিটি সেন্টারে আছেন, উনি জেন্ডার, ক্লাইমেট, লেবার রাইটস এই নেক্সাসে অনেকদিন ধরে কাজ করছেন। সাইফি ভাই আমাদের রিসার্চ পার্টনার পাওয়ার অফ লার্নিং এ। তো সাইফি ভাই উইল বি টকিং মোর অ্যাবাউট দ্যাট। আর জান্নাত আপা তো আমাদের জান্নাত আপা হচ্ছে ইক্যাডের জেন্ডার অ্যানালিস্ট। তো জান্নাত আপা আই হোপ উইল বি টকিং অ্যাবাউট gender considerations into policies when thinking about truly just transition. নাজমা আপা, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। তো সরি, নাজমা আপা ইজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আওয়াজ ফাউন্ডেশন। আমি ধরে নিয়েছি সবাই ওনাকে চিনেন, এই জন্য ইন্ট্রোডিউস করিনি। আর সোহান ইজ দ্য এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর অফ ইউথ লেড গ্লোবাল। আমার ফার্স্ট কোয়েশ্চেন ইজ টু নাজমা আপা। আপনি একটু মানে ইফ ইউ ক্যান টক অ্যাবাউট হাউ ইউ সি ওয়ার্কার্স রাইটস বিং ইম্প্যাক্টেড আমরা যত গ্রিন ইকোনমির দিকে প্রোগ্রেস করছি, এক। আর দুই হচ্ছে বাংলাদেশের কারেন্ট অ্যাপ্রোচ টু জাস্ট এনার্জি ট্রানজিশন যেটা বলছি, লো স্কিলড আর একটু কম এডুকেটেড ওয়ার্কার্সদের যে এক্সক্লুশনের রিস্কটা থাকে, ওটা কতখানি আপনার দেখায়? আর হোয়াট স্টেপস মাস্ট বি টেকেন টু এনশিওর দ্যাট দে আর নট লেফট বিহাইন্ড আমরা যখন যত মেকানাইজেশনের দিকে আগাচ্ছি বা গ্রিন ইকোনমির দিকে আগাচ্ছি? নাজমা। আচ্ছা, তা এখানে একজনে লিখছে যে তারা এই স্ক্রিন দেখতে পাচ্ছে না চ্যাট বক্সে, এটা একটু ঠিক করেন। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দ্য সেশন, হাউএভার ক্যান নট সি এনিথিং। তারা তো প্যানেলিস্ট না, তারা হচ্ছে আমাদের মতো সবকিছু দেখতে পাবে না, তারা শুধু মানে আমাদের দেখার কথা, বাট সবকিছু প্যানেলিস্টদের মতো পারবে না আমার যতটুকু মনে হয়। আনিকাপ্পা। আমি একটু just বোঝার চেষ্টা করছি যে না, আমাদেরকে দেখতে এখন পাচ্ছি। পাচ্ছে। এখন পাচ্ছে, জি। হুম। আহ, ধন্যবাদ আহ, আনিকা এবং অন্যান্য প্যানেলিস্টদের এবং যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন। এখন গ্রিন এনার্জি বা আমরা যেই কথাটি বলতেছি, আমি যদি ওয়ার্কার পার্সপেক্টিভে বলি বা বিশেষ করে গার্মেন্টস ওয়ার্কারদের বিষয় বলি, এখানে দুইটা বিষয়। একটা হইলো এই গ্রিন এনার্জি অথবা কার্বন মিশন রিডিউসের যে একটা বিষয়, আহ, বা ক্লাইমেটের যে হিট বা অন্যান্য যে এফেক্ট গুলা, এবং বিশেষ করে যদি আমরা বলি যে অনেক ধরনের কেমিক্যাল ইউজ হয়, সেটাকে রিসাইক্লিং এর বিষয়, এই ধরনের বিষয়গুলোর সাথে কিন্তু এটা একটা বড় ইম্প্যাক্ট আমাদের দেশে। এবং এটা শুধু ফ্যাক্টরি না, আমাদের ল্যান্ড থেকে শুরু করে আমাদের নদী, খাল, বিল যেখানে আছে, ধানি জমি হোক, সব জায়গায় কিন্তু এটার একটা এফেক্ট হচ্ছে। আরেকটা কথা যদি আমি বলি, আমাদের যে ইন্ডাস্ট্রি 4.0, আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল যে অটো মেশিন বা যে ইয়েগুলা, রোবট, এগুলোও কিন্তু আমাদের দুইটা ধরনের এখন এই মানে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব যেটাকে আমরা বলতেছি, সেখানে কিন্তু এই দুইটাই কিন্তু আমাদের এই বিশেষ করে যারা কম লেখাপড়া জানা বা আনস্কিল, তাদের জন্য কিন্তু এটা একটা ঝুঁকি হয়ে যাচ্ছে। যদি আমি গার্মেন্টস সেক্টরের কথা বলি, আগে মেয়েরা যেমন গার্মেন্টসে বা বিভিন্ন জায়গায় যখন আমরা অটোমেশন বা এই এই ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে মেয়েরা কিন্তু সবসময় লোয়ার গ্রেডের জবগুলা কাজ করে, আর ছেলেরা থাকে সবসময়, পুরুষরা থাকে একটা আহ এই মানে ম্যানেজারিয়াল লেভেলে। তো এটা একটা বড় ডিসক্রিমিনেশন শুরু থেকে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন যেই মেশিনগুলো আসতেছে, একটা মেশিন 4 জনের কাজ করে, তখন কিন্তু 3 জন মানুষ অটোমেটিকলি আউট হয়ে যাচ্ছে। এবং অনেক ধরনের যে স্কিলগুলা সরকারের নেওয়ার কথা বা যেই ধরনের প্রশিক্ষণগুলা প্রয়োজন বা যেটা করা উচিত, সেইভাবে কিন্তু এটা হচ্ছে না। আর সবচাইতে বড় হয়েছে যে এখানে এই যে
অটোমেশিন বা এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়ালের যে ইয়েটা, এটা সব সময় ভাবে যে এটা একটা পুরুষের কাজ, এটা পুরুষরা করবে, এবং এটা পুরুষদেরই গায়ে জোর আছে, কিছু মেশিন আছে যে ওরা বোধহয় এটা অপারেট করতে পারবে। কিন্তু আসলে এটা একটা ভুল কনসেপ্ট এবং ধারণা, কারণ মেয়েরাও সব কাজই করতে পারে। এবং আপনারা দেখেন আমাদের মেয়েরা কিন্তু প্লেনও চালাচ্ছে। তো কোথায় আমাদের এইখানে সমস্যাগুলো আছে? তো এইখানে এই কারণে আমাদের গার্মেন্টস শিল্পে একটা সময় 85% মেয়েরা কাজ করতো। এখন সেইখানে মেয়েরা কাজ করে হলো 60-এর নিচে নেমে আসছে। ফ্যাক্টরিতে 4.4 মিলিয়ন ওয়ার্কার ছিল সেই 10-12 বছর আগে থেকে। এখন কিন্তু ওয়ার্কারের সংখ্যা বাড়তেছে না, ফ্যাক্টরি অনেক বড় হচ্ছে, অনেক এক্সপান্ড করতেছে, নিউ টেকনোলজি মেশিন নিয়ে আসতেছে। তারপরে তারা বলতেছে যে আহ, আহ, অনেক অত্যাধুনিক মেশিন নিয়ে আসতেছে। এবং বিশেষ করে সোয়েটার ফ্যাক্টরিতে আগে যে জ্যাকেট মেশিন গুলা ছিল, মানুষ এইভাবে এইভাবে কাজ করতো, সেই মেশিন গুলো হয়ে গেছে একটা মেশিন বাটন টিপে একটা মানুষ দাঁড়ায় থাকে, 10টা মেশিনকে অপারেট করে। তো এই ধরনের কারণে আমাদের কিন্তু চাকরি চলে যাচ্ছে এবং চাকরি থাকতেছে না, এবং বিশেষ করে জেন্ডারের উপরে। এবং এই চাকরিগুলা না থাকাতে এবং ছেলেদের বেশি ইয়ে থাকাতে ফ্যাক্টরিতে কিন্তু জেন্ডার বেস ভায়োলেন্স কিন্তু অনেক বড় একটা বড় সমস্যা, এবং প্রতিনিয়ত এটা বেড়ে যাচ্ছে এবং এটা বাড়ে। এখন যদি আমি গ্রিনারি বা মেশিনের কথা বলি, আমাদের দেশে যে প্ল্যানিং ভাবে যে ইন্ডাস্ট্রিগুলা করার দরকার বা প্ল্যান করে যে ইন্ডাস্ট্রি করার উচিত ছিল, সেটা কিন্তু ওইভাবে হয় নাই। মানুষের ধান ক্ষেত কিনে ফেলছে যাদের টাকা ছিল। এটাও কিন্তু একটা ল্যান্ড গ্র্যাবিং এর মতো, অল্প টাকায় জমি কিনে ফেলছে, এখন সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। সেইখানে বড় বড় ইন্ডাস্ট্রি করছে, কিন্তু দেখা গেছে যে অনেক পানি ছিল গভীর, সেই জায়গা কিনে ইট বালু দিয়ে ভরট করে সেখানে বিল্ডিং বানায় ফেলছে। করার পরে এখন ঘাস অথবা কিছু গাছ টাছ দিচ্ছে, আর কিছু সোলার প্যানেল ট্যানেল দিয়ে কিন্তু তারা বলতেছে যে আমরা এটা গ্রিন ফ্যাক্টরি, এটাতে আমরা রিসাইক্লিং করি, আমরা সূর্যের তাপ নিচ্ছি, আমরা বৃষ্টির পানি সংগ্রহ করছি, অনেক ধরনের বিষয় কিন্তু বলতেছে। এখন গ্রিন ফ্যাক্টরি হইতে হইলে শুধু ওই কারখানার ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু না, সেইখানে কিন্তু ওয়ার্কারের ওয়েলবিংটা এবং ওয়ার্কারদের রাইটস গুলা, তাদের ওইখানে বেটার ওয়েজ থাকতে হবে, তাদের যেই ধরনের ওয়ার্কিং আওয়ার থাকতে হবে, কোনো হ্যারাসমেন্ট থাকতে পারবে না, তাদের জন্য যে একটা লিভিং ওয়েজ বা একটা বাঁচার মতো মজুরি, সেইগুলা কিন্তু আমাদের এইখানে নাই। এবং উইমেন লিডারশিপটাও কিন্তু এখানে নাই। এখন এই যে বলতেছি গ্রিন ফ্যাক্টরি, এখন ফ্যাক্টরির কাঠামো আর অবকাঠামো দিয়ে হয় না। আবার যদি বলি যে এখানে তাহলে কিভাবে এটা গ্রিন ফ্যাক্টরি হয়, যেখানে শ্রমিকের মূল্যায়নটাই হচ্ছে না, যেখানে শ্রমিক তার সম্মান এবং মর্যাদা এবং মর্যাদাপূর্ণ কাজ পাচ্ছে না। আবার বাংলাদেশে আমরা যদি বলি, আমরা তো হাইটেক বানাচ্ছি না, আমরা তেনা সেলাই, আমরা জিন্স বানাই আর গেঞ্জি বানাই সবচাইতে বেশি, এবং এগুলা প্রচন্ড ডাইং এবং ডেনিম গুলাকে ওয়াশ করতে হয়, যখন এই পানিগুলাকে রিসাইক্লিং করে। আমি এমনও ফ্যাক্টরিতে গেছি যে ড্রেনের পানি জমে উঠে ভরে আছে, গন্ধ, বাথরুমের গন্ধ ফ্যাক্টরির ভিতরে বলতেছে। এবং এই পানিগুলাকে রিসাইক্লিং ওইভাবে পুরোটাই করে আমার মনে হয় না, কারণ এই পানিগুলো যখন ছেড়ে দেয় তখন ওয়ার্কাররা যে এলাকাগুলাতে থাকে সেই এলাকার পরিবেশ নষ্ট হয়, তারা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তাদের ওই ড্রেনের পানিগুলা দিয়ে তাদের হেঁটে যেতে হয়, তাদের আসতে হয়। তারপরে তাদের যে খাবারের পানি ধরে যে ওয়াসার থেকে আসে, তাদের গোসলের সব পানির মধ্যে বিষাক্ত হয়ে যাচ্ছে, যেই খাল বিলগুলাতে যাচ্ছে সেই খাল বিলগুলা বিষাক্ত হচ্ছে, নদী হচ্ছে, আমাদের ধান খেতে যাচ্ছে, যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষের, বিশেষ করে লোয়ার ইনকাম মানুষ যে এলাকাগুলাতে থাকে, অপরিবেশ, অস্বাস্থ্য, তারপরে সেখানে অনেক যে ফ্যাক্টরির যেই কালো ধোঁয়া, যে বায়ু নিষ্কাশন করার সেই জায়গাগুলা কিন্তু থাকতেছে না, এবং ওইখানে তাদের বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে, তারা মানে বিসু আম, অসুখ তারা তারা অসুস্থ থাকতেছে। এবং
তাদের যেই মানে একটা পরিবেশ থাকার কথা সেটা থাকতেছে না, এবং তারা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তেছে। এই দুইটা বিষয়টা মিলিয়ে, এবং আমাদের দেশে কি ধরনের লেজিসলেশন আছে, কি ধরনের আইন আছে, কিভাবে পরিবেশকে প্রোটেক্ট করবে, এবং অনেক সময় মানুষ ভাবে যে এই গ্রিনারি ফ্যাক্টরি বা ক্লাইমেট চেঞ্জ এইগুলা হইলো, যারা ক্লাইমেট এক্সপার্ট এটা কাদের বিষয়। কিন্তু এই বিজনেস এবং ক্লাইমেট যে একটা কোর ইস্যু, এবং এই অটো মেশিন বা এগুলা যে কোর ইস্যু, এইটা কিন্তু আমরা খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না এবং খুব সিরিয়াসলি এটাকে দেখতেছি না। যার ফলে কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং যারা ওয়ার্কিং ক্লাস, আমি হয়তো গার্মেন্টসের কথা বলছি, তার চাইতেও আরো অনেক ভয়াবহ ইন্ডাস্ট্রি আছে, হ্যাজার্ডাস কাজ করতেছে, ঝুঁকিপূর্ণ, সেগুলা কিন্তু অনেক বাংলাদেশে আছে। এবং বাংলাদেশে কিন্তু আপনারা দেখবেন শীতের সময় যে এরকম কেমন ক্যাটক্যাটা শীত পড়ে এবং কেমন কুয়াশার মতো পলিউশন এসে জমে ভরে থাকে, মানুষের সবসময় খুসখুসে কাশ থাকে। এবং গার্মেন্টস ওয়ার্কাররা যে এখন যে গরম পড়তেছে, এটাই যে হিট স্ট্রোকের কারণে তাদের প্রচুর অ্যাবসেন্টিজম হচ্ছে, জ্বর বেড়ে যাচ্ছে, তাদের শরীর খারাপ হচ্ছে, এবং তাদের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে হচ্ছে, তাদের কিন্তু মানে চাকরি চলে যাচ্ছে। তো এই বিষয়গুলার যে আমাদের দেশে যে ক্ষতিটা হইছে, এবং বাংলাদেশ একটা সময় কিন্তু একক একটা দেশ থাকবে না, 2050-এর পরে দেশটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই এটা একটা আইল্যান্ডের মতো হয়ে যাবে, অনেক মানুষ বাংলাদেশ থেকে মাইগ্রেট করতে হবে, এবং অনেক মানুষকে রিফিউজি হয়ে যেতে হবে। তখন কিন্তু বিশেষ করে নারী এবং শিশুরা কিন্তু এবং ভালনারেবিলিটির মধ্যে পড়ে যাবে। আর এইগুলার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের ডিপ্রেশন, এগুলোও কিন্তু এর মধ্যে আসতেছে। তো এখন এই বিষয়গুলোকে আমাদের যারা ইয়ুথ বা যারা অন্যান্য সেক্টরে কাজ করতেছে, এখনই যদি আমরা সবাই একত্রিত না হই, একটা ভয়েসে যদি না যাই, একটা ভয়েস যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ধনীদের তো খুব একটা সমস্যা নাই, তারা ইউরোপ আমেরিকা এক জায়গায় না এক জায়গায় সেটেল হয়ে গেছে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত হইলেও নিম্ন মধ্যবিত্ত মানুষের তো বেকায়দায় থাকতে হয়। তো সেই মানুষগুলাই কিন্তু সবচাইতে হয়, এবং তারাই কিন্তু খেটে খাওয়া মানুষ। এবং নারী শ্রমিক এবং নারীর শ্রম বাজার কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, কিন্তু তার মর্যাদা, তার যে কাজের স্বীকৃতি, এইগুলা কিন্তু হচ্ছে না। তো এখন হচ্ছে যে এই আমরা গ্রিনারির কথা বলি, কার্বন মিশনের কথা বলি, আমরা আহ, উম, এই আহ, 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 আমরা বিশুদ্ধ আলো বাতাসের কথা বলি, এগুলা কিন্তু বাংলাদেশ সবচাইতে ভয়াবহ এবং দূষিত একটা দেশের মধ্যে আছি। এবং সবচাইতে বেশি কিন্তু আজকে যারা ধনী মানুষ, তারা বাসায় এয়ার কন্ডিশন ছেড়ে কি করতেছে, বাইরের বিশুদ্ধ বাতাসটা ঘরে নিয়ে চলে যাচ্ছে। আর তার ঘরের যে দূষিত বাতাসটা কিন্তু সেই করতেছে। আজকে আমাদের কর্পোরেট বিল্ডিং গুলাতে সেন্ট্রাল এসি এর ইয়েগুলা যখন বের হয়, তখন ওই যে হিট ওয়েভটা হইলে কিন্তু মরিচের মতো চিটা 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 কিন্তু আমাদের গায়ে গিয়ে লাগে, এবং আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি। এখন এইখানে ফ্যাক্টরি, কর্পোরেট অফিস, যারা ধনী মানুষ তাদের বাড়ি ঘর এইগুলা, এবং আমার একটা ওয়ার্কার গত বছর বলছে যে এই বছর কিছু টাকা জমাবো, বাচ্চারা ঘুমাইতে পারে না, ই করতে পারে না, আমরা সামনের বছর একটা এয়ার কন্ডিশন কেনার চেষ্টা করব কিস্তিতে। তার মানে কি অবস্থা, কি দুর্ব্যবহার! আমরা যদি সবাই এয়ার কন্ডিশন বন্ধ করা বা লাইট ফ্যান যতটুকু আমাদের করার দরকার, যার প্রয়োজন নাই, সে রাতের বেলা মানুষ কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে এয়ার কন্ডিশন ছেড়ে, আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি থাকতেছে না, সে ঘুমাইতে পারতেছে না, পরের দিন সে ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে পারতেছে না, কারণ তার তো সারা রাত না ঘুমানোর জন্য সে অসুস্থ হয়ে যাচ্ছে। তো অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে আমাদের সোশ্যাল প্রোটেকশন একটা বড় জায়গা। কারণ এই অটোমেশনের জন্য চাকরি চলে যাচ্ছে, এই গ্রিন, এই যে ইসের জন্য যে মানে পরিবেশের জন্য দূষিতর জন্য যে তাদের চাকরি চলে যাচ্ছে, সেখানে কিন্তু কিছু হচ্ছে না। এবং প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা, সচেতনতা,
অনেক ধরনের বিষয় কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এবং আহ, এইটা কিন্তু মানুষের তৈরি সৃষ্টি করা এই আজকের এই পরিবেশ বা আজকের যে ইন্ডাস্ট্রি, আজকের যে সব কিছু। কিন্তু সাধারণ যারা গরিব মানুষ, তারা ভাবে যে আমরা, আল্লাহ আমাদেরকে পাপ দিছে, আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে, আল্লাহ আমাদেরকে এটা করতেছে। আসলে নিরীহ মানুষগুলো আজকে চর ভেঙে যাচ্ছে, কৃষকের বাড়িঘর ভেঙে যাচ্ছে, দশতলা বিল্ডিং কিন্তু ভেঙে যাচ্ছে না। যারা দোষী, যারা পাপী, তাদের কিছুই হচ্ছে না। কিন্তু যারা নিরীহ মানুষ, যারা সৎ মানুষ, তারাই কিন্তু আজকে এই ধরনের ইয়েগুলো করতেছে। তো আমি আপাতত একটু চুপ থাকি, অন্যরা আবার বলুক, তারপর আবার কথা বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ নাজমা। তো আমার আপনার কাছে ফলো আপ কোয়েশ্চেন আছে, কিন্তু আপনার ওই ফলো আপ কোয়েশ্চেন গুলো পড়ার আগে মেহেদী ভাই, আমি আপনার কাছে ডিরেক্টলি যাচ্ছি, কারণ আপনি তো এই ইন্টারসেকশনে কাজ করছেন, লেবার ক্লাইমেট এন্ড জেন্ডার ইন্টারসেকশনে। তো আম, নাজমা আপা যে কথাগুলো বললো, ওখানে তো অনেক কিছু, অনেক ইস্যুস চলে আসছে। আমার আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে আপনার পার্সপেক্টিভে এই হোয়াট ডাজ দ্য কারেন্ট অ্যাপ্রোচ টু জাস্ট এনার্জি ট্রানজিশন ইন বাংলাদেশের লেবার সেক্টর অ্যাকচুয়ালি লুক লাইক? আর নাজমা আপা তো কিছুটা বললো যে কে বাদ পড়ে যাচ্ছে। তো ওটার পাশাপাশিও হু ক্যান প্লে দ্য কি রোলস ইন মেকিং শিওর দ্যাট দিস জাস্ট ট্রানজিশন, যেটা গ্লোবাল নর্থ বলছে, আসলেই ইনক্লুসিভ? আচ্ছা, সো এই কনটেক্সটে সবাই তো শুনতে পাচ্ছে আমাকে নাকি? হ্যাঁ। সো এই কনটেক্সটে যদি বলি যে আপনার আরএমজি সেক্টর, প্রথমে যা সেক্টর, মানে এখানে তো অন্য সেক্টর নিয়েও ব্রিফলি কথা আসবে, স্পেশালি যেগুলো এনার্জি ইন্টেন্সিভ, বাট আরএনজি সেক্টর তো বাংলাদেশের মানে লার্জেস্ট ইন্ডাস্ট্রি, প্লাস এটা সবচেয়ে বেশি এনার্জি কনজিউম করে। সো জাস্ট এনার্জি ট্রানজিশনের পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে এটা আপনার এইখানে আপনার কথাটা আসবে যে আরো বেটার এনার্জি এফিসিয়েন্সি কিভাবে তৈরি করা যায়, এবং তখনই কিন্তু আপনার ধরেন মানে ম্যানুফ্যাকচারার, মানে বাংলাদেশে যারা ম্যানুফ্যাকচার করতেছে তারা বলবে যে আমাদের তো টাকা নাই, আমরা কিভাবে করবো, ব্র্যান্ডসদের আরো টাকা দিতে হবে। ব্র্যান্ডসরা বলবে যে না, আমরা তো খুব হাই প্রাইস জিনিস আমরা তোমাদের থেকে নিচ্ছি না, আমরা কেন বেশি টাকা দিব। ওইখানে অনেক একটা মেসি সিস্টেম চলে আসে আর কি। আর এখানে আরেকটা পয়েন্ট যেটা, যে এখন বাংলাদেশে আমরা তিনটা পার্সপেক্টিভ দেখতেছি। একটা হচ্ছে আপনার ক্লাইমেট জাস্টিস, একটা একটা হচ্ছে জাস্ট এনার্জি ট্রানজিশন, আর আরেকটা হচ্ছে জাস্ট ট্রানজিশন। তিনটাই আপনার অনেক কিন্তু ওভারল্যাপ আছে, বা তিনটা কিন্তু আপনার মানে স্টেক হোল্ডার, মানে যারা অ্যাকাউন্টেবল হবে বা যারা আপনার জিনিসটাকে মুভ করবে, তারা কিন্তু ডিফারেন্ট। সো জাস্ট এনার্জি ট্রানজিশনের ব্যাপারে আমি কিন্তু ওয়ার্কারদেরকে একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হিসেবে দেখতেছি, বাট এট দ্য সেম টাইম এখানে কিন্তু ওয়ার্কারদের মানে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বা ঠেকা, যেটাই বলি না কেন, এটা কিন্তু ওয়ার্কারদের উপরে না একেবারে। এটা আপনার হচ্ছে এনার্জি কনজিউম করতেছে কারা? ফ্যাক্টরি করতেছে। সেই এনার্জি কনজাম্পশন থেকে প্রোডাক্টটা কিনতেছে কারা? ব্র্যান্ডসটা কিনতেছে। এবং এনার্জিটা সেল করতেছে কারা, বা এনার্জিটা রেগুলেট করার কথা কার? গভর্নমেন্টের। এই তিনটা স্টেক হোল্ডারকে যদি মানে আমরা লায়াবল টুকু না করতে পারি, তাহলে ধরেন ওয়ার্কারদের যে অবস্থা, রাজমাপার যে অবস্থাটা বললেন আর কি, এটা আরো খারাপ হইতেই থাকবে। কারণ একজন ওয়ার্কার যে রাতে ঘুমাইতে পারতেছে না গরমে, তার কিন্তু কিছু যায় আসে না যে ফ্যাক্টরিতে গ্রিন এনার্জি আছে নাকি ওটা কয়লা থেকে এনার্জিটা আসতেছে না কিভাবে আসতেছে, কারণ তার কিছুই এখানে মাথা ব্যথা নাই, রাতে ঘুমাইতে পারতেছে না তো। আর বাংলাদেশ তো আপনার গ্লোবালি এনার্জি কনজাম্পশনের দিক থেকে অনেক কম। গ্লোবাল নর্থ যে বারবার আপনার জাস্ট এনার্জি ট্রানজিশন মানে রিনিউয়েবল এনার্জির কথা বলে দিচ্ছে, এটা কিন্তু আপনার ওই কিকিং অ্যাওয়ে দ্য ল্যাডার বলে একটা টার্মিনোলজি আছে, সেটার দিকে চলে আসতেছে। কারণ বেসিক্যালি আইডিয়াটা কি, যে আমরা গ্লোবাল নর্থ, আমরা কয়লা এক্সপ্লয়েট করে, আমরা চিপ লেবার এক্সপ্লয়েট করে, দাসত্ব এক্সপ্লয়েট করে আমরা উঠে আসছি, বাট এখন আমরা অন্য কাউকে উঠতে দিব না। সো এই জায়গাতে যখনই ওই গ্লোবাল নর্থের এরকম জিনিসগুলো চলে আসে, তখন একে মনে হচ্ছে যে ধরেন আমাদের বাংলাদেশের যে আরএমজি সেক্টর, তাদের একটা মেজর লাইবিলিটি এখানে হচ্ছে যে আমাদের একমাত্র মানে চিপ লেবার হচ্ছে আমাদের একমাত্র ইউএসপি। এবং চিপ লেবার কখনোই ইউএসপি হইতে পারে না কোনো ইন্ডাস্ট্রির জন্য, কারণ এইটা কোনো মতেই সাস্টেইনেবল না মানে বিজনেস সেন্সে যদি চিন্তা করি। আর এটা থেকে সরে আসার জন্য এখানে তিনটা পার্টি লায়াবল থাকা দরকার বলে আমার মনে হয়। আপনার একে হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রি বাংলাদেশে যারা ম্যানুফ্যাকচার করতেছে এবং প্রফিট করতেছে,
যারা এনার্জিটা এক্সপ্লয়েট করতেছে ওয়ার্কারদেরকে এক্সপ্লয়েট করতেছে, কারণ তারাই প্রফিটেবল হচ্ছে আলটিমেটলি। ব্র্যান্ডস এবং ব্র্যান্ডসকে কিছু বলতে যাওয়ার আগে আগে আমাদের নিজেদের এটা ঠিক করতে হবে, কারণ ব্র্যান্ডসরা অবশ্যই সস্তায় কিনবে, ওদের মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ওরা সস্তাতে কিনবে। তাই বলে আমরা সমানে সস্তায় দিতে দিতে ওয়ার্কারদের তারপর প্ল্যানেটের অবস্থা খারাপ করে ফেলবো সেটা না। বাট এরপরে হচ্ছে গভর্নমেন্ট আর আপনার ইসের কথাটা আসবে আমার মনে হয়, যে গভর্নমেন্ট এবং মানে ম্যানুফ্যাকচারাররা কিভাবে আরো বেটার একটা ইকোসিস্টেম তৈরি করতে পারে, এনার্জি ইকোসিস্টেম। এবং তারপরে আসবে যে যে একটা জাস্ট তারপরে এনার্জি ট্রানজিশনের কথাটা হয়তো আসবে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই ব্যাপারে যতটুকু মনে আছে আর কি। মেহেদী ভাই, আমি আপনাকে ওই এক্সামের সেকেন্ড কোয়েশ্চেনটা আগে থেকেই বলে দিই। হ্যাঁ আপনাদের হ্যাঁ আপনার এর পরের কোয়েশ্চেনটা আমি যেটা জিজ্ঞেস করব হচ্ছে যে তাহলে আপনাদের ক্লাইমেট অ্যাক্টিভিস্টদের সাথে কিভাবে কাজ করবেন এনভিজন করেন। ওটা হ্যাঁ নিয়ে হ্যাঁ আপনি ভাবতে ভাবতে আমি সোহানের কাছে যাই। সোহান, মানে তোমার তো আসলে নাজমা আপাদের সাথে মারামারি করার কথা, কিন্তু নাজমা আপাদের সাথে কাজ করাটা এখন বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে দুইজনের কজটাই অ্যালাইন। তো আমার তোমার কাছে প্রশ্নটা হচ্ছে যে তো তুমি নিজেই কিন্তু এটা বারবার বারবার বলছো যে লেবার মুভমেন্টটাকে ক্লাইমেট মুভমেন্টের মধ্যে ঢুকাতে হবে বা আদার ওয়ে রাউন্ড। তো ওইটা মানে তোমার পার্সপেক্টিভে ওটা ইম্পর্টেন্ট কেন? আর ইউথদের রোলটা কি এই জাস্ট ট্রানজিশন বা ক্লাইমেটে ইউথদের বিশাল রোল, কিন্তু জাস্ট ট্রানজিশন আর জাস্ট এনার্জি ট্রানজিশনে ইউথদের রোলটা কি? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর তারপরে হচ্ছে যে হাউ ডু ইউ থিঙ্ক উই ক্যান এনশিওর যে আমরা যখন জাস্ট ট্রানজিশনটা ডিসকাস করছি তখন ওই লিথিয়ামের কথা যেটা আসলো যে আমরা ন্যাশনালিস্টিক কোনো টেন্ডেন্সিজে যাব না, আমাদের ওয়াইডার পার্সপেক্টিভ চিন্তা করতে হবে। ওটা কেন করতে হবে, কিভাবে করতে পারবো আমরা, ওটা নিয়েও যদি একটু বলো। আর ফাইনালি এই ক্লাইমেট অ্যাক্টিভিস্টদের সাথে তারপর স্ট্রাকচারালি এক্সক্লুডেড কমিউনিটিজ, আরএমজি সেক্টরের ওয়ার্কার্স বলো বা যে কোনো ফ্যাক্টরি ওয়ার্কার্সদেরই বলো, এরা কিভাবে কাজ করবে? জি, থ্যাংক ইউ আনিকা আপা। এবং ইতিমধ্যে নাজমা আপা এবং সলিডারিটি সেন্টার মেহেদি ভাই ওনারা জলবায়ু পরিবর্তন, শ্রমিক এবং শিল্প কলকারখানা, পরিবেশ দূষণ, জলবায়ু সংকটের জায়গা, মানুষজন যে পাপের ফসল মনে করে, এগুলো খুবই বাস্তব। এবং মেহেদি ভাই গ্লোবাল নর্থ এবং ব্র্যান্ডের দায়িত্বগুলোকে একেবারে তুলে এনেছেন। সো প্রথমত নাজমাপাকে দিয়ে শুরু করা আপনার খুবই সঙ্গত হয়েছে এই কারণে, কারণ জাস্ট ট্রানজিশন এসেছি লেবার মুভমেন্ট থেকে, ওয়ার্কার্স মুভমেন্ট থেকে। সো জাস্ট ট্রানজিশন নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের নেতৃত্ব ছাড়া, তাদের মানে অংশগ্রহণ ছাড়া আসলে এটা সম্ভব না। কিন্তু আমরা এর উল্টোটাও দেখতে পাই, বাংলাদেশের যখন জাস্ট ট্রানজিশন নিয়ে আলোচনাগুলো হয় কিংবা গ্লোবাল যখন জাস্ট ট্রানজিশনের ফোরামগুলো হয়, এবং এবারে গত জলবায়ু সম্মেলনী জাস্ট ট্রানজিশন একেবারে পিক পয়েন্টে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাইমেট ফাইন্যান্সের আলোচনা আগাইতে গিয়ে জাস্ট ট্রানজিশনের যে ওয়ার্ক প্রোগ্রাম সেটা চূড়ান্ত হয়নি। এবং জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রামের আমি গত বছরে বেশ কয়েকটা মিটিং আমি ফলো করেছি, বিশেষ করে বন্ড মিটিং যেটা হয় সেখানেও আমি ফলো করেছি এবং সেখানে কাজ করার চেষ্টা করেছি আর কি। তো সেই জায়গাটা মিলিয়ে আমাদের কেন জাস্ট ট্রানজিশন লাগবে আর কি। প্রথমত একটা জিনিস হচ্ছে যে জলবায়ু পরিবর্তন আসলে যেভাবে আমরা মনে করি এটা পরিবেশগত বিষয়, আসলে জলবায়ু পরিবর্তন অর্থনীতিগত বিষয়। কারণ জলবায়ু পরিবর্তন হয়েছে অর্থনৈতিক যে শিল্প বিপ্লব হয়েছে, অনিয়ন্ত্রিত শিল্প বিপ্লব, সেখান থেকেই। তাহলে এখানে যদি আমরা মনে করি যে নাজমাপাদের সাথে আমাদের মারামারি করতে হবে, না। কারণ জলবায়ু পরিবর্তনে তাদের সাথে মারামারি করতে হবে না, কারণ তাদের আন্দোলন আর আমাদের আন্দোলন এক। আর আরেকটা জিনিস মনে হয় যে পরিবেশকে বাঁচাইতে গেলে, আমাদের অর্থনীতি ঠিক রাখতে গেলে পরিবেশকে ছাড় দিতে হবে। কিন্তু পরিবেশকে অক্ষুণ্ণ রেখেও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, সেটা কিন্তু সাস্টেনেবিলিটির জায়গাগুলো আছে। এই আর জলবায়ু পরিবর্তনের যে আলোচনা, যেটা 1.5 ডিগ্রি আমাদের জন্য অস্তিত্বের বড় প্রশ্ন, এবং সেটা কখনকার 1.5 ডিগ্রি, এখনকার না। তখনই কথার উত্তরটা আসে যে প্রাক শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব, শিল্প, শ্রমিক, জলবায়ুর সাথে এটা খুবই মানে সম্পর্কিত। এবং প্রাক শিল্প বিপ্লবের সময় 1.5 ডিগ্রি কিংবা 2 ডিগ্রি, এগুলো আসলে কোনো কিছুকেই অ্যাচিভ করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘ বলতেছে 4 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে 1.5 ডিগ্রি থেকে যখন প্রতি ফ্র্যাকশন ডিগ্রি বাড়বে, 1.6 ডিগ্রি, 1.7 ডিগ্রি, উপকূলীয় এক একটা জেলা ডুবতে শুরু করবে, উপকূলীয় এক একটা দেশ ডুবতে শুরু করবে।
ভানুয়াতু, টোঙ্গা, টুভালু, কিরিবাতি, সলোমন আইল্যান্ড। সো এটা কিন্তু মানে একটা মানুষের তার শুধু নিজের স্বপ্ন, নিজের বাড়িঘর না, তার পুরা মানচিত্র, তার দেশের মানচিত্র, দেশের সভরেন্টি, সবকিছুর ইস্যু। অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই। তো সেই জায়গাটায় জাস্ট ট্রানজিশনটা এবারের কপ সম্মেলনের একটা প্রধান জায়গা, যে বিশ্ব নেতারা আসলে জাস্ট ট্রানজিশনে একমত কতটা হবে ওয়ার্ক প্রোগ্রামকে ধরে। আর জাস্ট ট্রানজিশন এবং জাস্ট এনার্জি ট্রানজিশন এবং জাস্টিস, তিনটা কথা কিন্তু আমাদের মেহেদী ভাই বলছিলেন। জাস্ট ট্রানজিশন একটা ওভারঅল স্বপ্ন, যেটা হচ্ছে আমরা একটা জাস্ট সোসাইটি চাই, একটা ফেয়ার সোসাইটি চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য হবে না। শ্রমিকের সাথে বৈষম্য হবে না, নারীর সাথে বৈষম্য হবে না, প্রতিবন্ধী ব্যক্তির সাথে বৈষম্য হবে না। আমরা আমাদের সেই একটা জাস্ট সোসাইটি গড়ে তুলতে পারবো। আর এই জাস্ট সোসাইটি, একটা হোল ইকোনমি, একটা জাস্ট ইকোনমি গড়তে গিয়ে এর মধ্যে যে এনার্জির অংশটা, সেইটা যাতে জাস্ট ভাবে ট্রানজিশন হচ্ছে কিনা, সেইটা জাস্ট এনার্জি ট্রানজিশন। এবং সেখানে বড় একটা জায়গা যে জীবাশ্ম জ্বালানি থেকে আমাদেরকে আহ নবায়নযোগ্য শক্তিতে আসতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় নবায়নযোগ্য শক্তিও এখনো পুরোপুরি নিরাপদ না, কিন্তু জীবাশ্ম জ্বালানির চাইতে একটা ভালো সলিউশন, সেটা আমার কাছে মনে হয়। আবার এটা করতে গিয়ে আমরা যখন দাবি করি, তখন আমরা বলি ফুল ট্রানজিশন, ফাস্ট ট্রানজিশন, ফেয়ার ট্রানজিশন, ফান্ডেড ট্রানজিশন। এখন এই ট্রানজিশনকে ফাস্টও করতে হবে, কারণ পৃথিবী একদিন পিছিয়ে গেলে আমাদের জলবায়ুর একটা দেশ বা একটা এলাকার জন্য ক্ষয়ক্ষতি হবে। সো এর জন্য আমাদের কোনো মানে অপেক্ষা করার, কোনো গাফিলতি করার, কোনো বিলম্ব করার সুযোগ নাই। আবার সেই তাড়াহুড়া করতে গিয়ে কোনো একজন শ্রমিকের অধিকার, কোনো একজনের ভূমির অধিকার, কোনো একজনের ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না। তো এর জন্য আবার আধা আধিও করা যাবে না। ট্রানজিশনটা ফুললি হতে হবে, সেটা ফাস্টও হইতে হবে, সেটা ফেয়ারও হইতে হবে। এখন বাংলাদেশের মতো দেশের তো ট্রানজিশন করার কথা না, ট্রানজিশন করার কথা ওদের, কারণ ওরা কার্বন নির্গমন করছে। তাহলে এবং বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব দেশগুলো যাদের, কারণ যখন বাংলাদেশ বেঙ্গল সুবা ছিল, যখন ইন্ডিয়া ছিল মানে উপমহাদেশ ছিল, তখন আমাদের সম্পদ বেশি ছিল। আমাদের সম্পদকে চুরি করে, চামারি করে, লুটপাট করে আজকে তারা সভ্য হয়েছে, আজকে তারা মিউজিয়াম গড়ে তুলছে। কিন্তু তারা এখন কয়লা পোড়াইয়ে তার অর্থনীতি দাঁড় করাইছে। গ্লাসগোতে আমার মনে আছে স্পষ্ট, ইউকে বলতেছে যে ইন্ডিয়া তোমাদেরকে কয়লা বন্ধ করতে হবে। ইন্ডিয়া বলছে তুমি তো সাধু হইলা, তুমি তো কয়লা পোড়াই তোমার অর্থনীতি দাঁড় করাইলা, এখন কেন আমাকে প্রেসার দিচ্ছ? আমি এখন এটা ফেজ আউট করতে পারবো না, এটা আমাকে ফেজ ডাউন করতে হবে। তো এখানে ইন্ডিয়াও কিন্তু তার জায়গায় ঠিক, কারণ তার যে পরিমাণ সম্পদকে লুটপাট করা হয়েছে, বাংলাদেশের যে পরিমাণ সম্পদকে লুটপাট করা হয়েছে, এর ক্ষতিপূরণ না দিয়ে, রিপারেশন না করে আজকে বলে দিলাম যে কালকে থেকে তুমি রিনিউয়েবল এনার্জিতে সুইচ করো, এটা ফান্ড শেয়ার না করলে এটা হবে না। এজন্য আমি যে ট্রানজিশনটা করব, সেই ট্রানজিশনটা করতে গেলে অবশ্যই ফান্ড, এবং এটা অবশ্যই সত্য যে বাংলাদেশের বড় একটা সেক্টর আরএনজি সেক্টর, এবং এখান থেকেই অনেক বেশি বিদ্যুৎ মানে খরচ হয়। এটাকে আমরা যদি জাস্ট ট্রানজিশন করতে পারি, তাহলে একটা এনার্জি ট্রানজিশন করতে পারি, এটা বড় সলিউশন। কিন্তু বাংলাদেশ কিন্তু আবার গ্রিন বিল্ডিং এর জায়গায় আগাচ্ছে, কিন্তু সেই গ্রিন বিল্ডিং আগালেও গ্রিন বিল্ডিং এর শ্রমিকের জীবন সবুজ না, তার জীবন ধূসর। এবং সেই গ্রিন বিল্ডিং এর যে মেকানিজমটা করা হচ্ছে, সেখানে শ্রমিকের কোনো ইন্ডিকেটর দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে কতটুকু পানি ব্যবহার এফিসিয়েন্টলি করা হচ্ছে, কতটুকু এনার্জি এফিসিয়েন্টলি করা হচ্ছে, যে শ্রমিক ঘরে পানি খাচ্ছে তার পানি নিরাপদ কিনা, সে যে ঘরে ঘুমাচ্ছে সেই ঘরে বিদ্যুৎ আছে কিনা, সেই জায়গাটা কিন্তু সেই গ্রিন বিল্ডিং এর সেই মানে কোডিং মেকানিজমে কিন্তু নাই। এটাকেও যুক্ত করা খুবই জরুরি। আরেকটা বড় সংকটের কথা বলি, জলবায়ু সংকট করে কি, ট্রিগার করে, লবণাক্ততা বাড়াই দেয়। কিন্তু এখন আমরা একটা বড় সংকটের মধ্যে আছি, সেটা অনেকে খেয়াল করতে পারতেছি না। বাট যারা উপকূল, পাহাড়, ইভেন ময়মনসিং আছে, উত্তরবঙ্গে আছে, পানির স্তর অনেক নিচে নেমে গেছে, কয়েক হাজার ফুট নিচে গেলেও পানি পাওয়া যাচ্ছে না। তো এটা যারা এবং নারীরা অনেক বেশি এর সংকটের মধ্যে আছে, কয়েক কিলোমিটার হেঁটেও পানি পাচ্ছে না। এই চিত্র আগে ছিল শুধু শ্যামনগর বা সাতক্ষীরা বেল্টে, এখন এটা অনেক বড় বড় রিজন ময়মনসিং এর মতো এলাকার জন্য। তো আমরা যেভাবে ইউরোপকে কম দামে জামা কাপড় দিছি, দিয়ে আমরা আমাদের পানিকে গ্রাউন্ড ওয়াটার তুলে ফেলছি, বুড়িগঙ্গার জন্য সবসময় দায়ী করে আমরা খারাপ মানুষ, আমরা বুড়িগঙ্গাকে নষ্ট করে ফেলছি। বুড়িগঙ্গাকে আমি একা একা নষ্ট করে ফেলছি? এই বুড়িগঙ্গাকে নষ্ট করে আমি যে জামা কাপড়টা দিয়েছি, কাদের দিয়েছি? আমি জামা কাপড়ের যে শ্রম মজুরি, সেটা কি ইউরোপিয়ানরা কি পরিশোধ করেছিল? তাহলে সেইগুলো কিন্তু তারা কিন্তু করেনি, তারা খুব সস্তা জামা কাপড় নিয়ে কিন্তু তারা ব্যবহার করেছে, এবং সেখানে তারা কনজুমারিজম করেছে, তারা সেখানে ভোগবিলাস করেছে। এখন আবার ট্যারিফ বসাইতে চাইতেছে। ট্যারিফ যদি বসানো হয়,
সেখানে আবার দেশগুলোকে যদি তার বিজনেসের সাথে টিকে থাকতে হয়, তখন ওই দেশ থেকে তুলা আমদানি করতে হবে। এখন বাংলাদেশ যদি বাংলাদেশ থেকে প্রডিউস না করে, আশেপাশে কোনো দেশ থেকে না এনে, ইউএস বা কোনো ওই উন্নত দেশ থেকে তুলা এনে আবার জামা কাপড় তৈরি করে আবার যদি সেই দেশে পাঠায়, তাহলে গ্লোবাল সাপ্লাই চেনে কি হবে? গ্লোবাল সাপ্লাই চেনে কার্বন ইমিশন বাড়বে। কার্বন ইমিশন বাড়লে ক্লাইমেট ক্রাইসিস আরো বাড়বে, এবং আমাদের দায় কম, 1% সুপার রিচের দায় অনেক বেশি, তারা এখনো ভোগ বিলাসের মধ্যে আছে। তবে নাজমা আপাকে একটা আশার বাণী আমার কাছে মনে হয়, যে নাজমা আপা সত্যি বলছেন যে আমরা দায়ী না, এসি দিয়ে ঘর ঠান্ডা করে। কিন্তু আপনি তো লস এঞ্জেলস এর কথাও শুনছেন, এলে লস এঞ্জেলস, সেখানে যারা হলিউডের নায়ক নায়িকা, তাদের ঘর বাড়ি আমি অ্যাওয়ার্ডটা পুড়ে গেছে, হয়তো তারা আবার রিকভার করতে পারবে। কিন্তু কোভিডের কথা মনে করেন, যখন কোভিড আসছিল তখন সবাই মনে করছিল বস্তির সব মানুষ মারা যাবে, শ্রমিকরা সবাই মারা যাবে। কিন্তু ঘটনা হয়েছে উল্টা, যারা এসির মধ্যে থাকতো তারা বেশি মারা গেছে, কিন্তু যারা শ্রমিক বা বস্তিতে থাকে তারা কেউ মারা যায় নাই। কারণ হচ্ছে এদের রেজিলিয়েন্স অনেক বেশি, আর যারা এসির মধ্যে থাকে রেজিলিয়েন্স কম। এবং নাজমা আপা বললেন যে এসির যে গরমটা আমাদের দিক সারে, ইভেন করাইল বস্তির যে আছে মানুষ আছে, তারা কিন্তু ওই গুলশান বনানীর যে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ, সেইটাও তারা গুনে, কিন্তু সেই ধনী মানুষরা তাদের ঘরের মানে তাপটা ছেড়ে দেয়। তো আমি যেটা শেষ করতে চাই, ইউথনেট মূলত জাস্টিস নিয়ে কাজ করে, এবং জাস্ট ট্রানজিশনের কোর হচ্ছে ওয়ার্কার রাইটস, এবং কোর হচ্ছে ক্লাইমেট জাস্টিস। ক্লাইমেট জাস্টিস এনশিওর না করতে পারলে জাস্ট ট্রানজিশন এনশিওর করা যাবে না। এবং বাংলাদেশের মতো দেশে মিটিগেশন, এনার্জি ট্রানজিশন যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন। আমরা কুড়িগ্রামে দেখেছি যে মানুষরা ঘরে সোলার প্যানেল লাগাই রাখছে, তাদের গলা সমান পানি, নারীদের মিনি সোলার গ্রিড করছে, বন্যায় ভেসে গেছে। এখনো যারা সবচেয়ে ভানারেবল, যারা বেদে, যারা মানতা, যারা লাস্ট মাইলে থাকে, ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী না, ভিকটিম, তাদের এনার্জি সোর্স এখনো সোলার। কিন্তু গুলশান বানানির ধনী মানুষদের ঘরে এখনো কিন্তু সোলার কিন্তু আসে নাই। তো সেই জায়গাটায় জাস্টিসকে আমাদেরকে ধরে আগাতে হবে। ইউথ মুভমেন্ট সেখানে কাজ করছে। এখনো ক্লাইমেট ইউথ মুভমেন্ট অত বড় হয় নাই যেটা অন্যান্য দেশে দেখা যায়। কিন্তু জাস্ট ট্রানজিশন কিংবা ক্লাইমেট মুভমেন্টে এখনো মিসিং পয়েন্টটা হচ্ছে শ্রমিক আন্দোলন যুক্ত না। এবং শ্রমিক আন্দোলনটা মনে করে যে আমার বেসিক মজুরি আমি 12,000 টাকা পাচ্ছি না, আমি ক্লাইমেটের আন্দোলন কখন করব, জাস্ট ট্রানজিশন আন্দোলন কখন করব। এবং তারা মনে করে যে জাস্ট ট্রানজিশনের আলোচনা দিয়ে তাদের অধিকারের ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তার কালেকটিভ বার্গেনিং এর জায়গাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু জাস্ট ট্রানজিশন প্রথমেই এনশিওর করে আপনার বেসিক মজুরি। তাহলে বেসিক মজুরি যদি আপনি না পান, তারপর যে পানি এমন হবে, রিনিউয়েবল এমন হবে, সেই আলোচনা আরো পরে হইতে হবে। আগে তার বেসিক মজুরিকে ইনশিওর করে কিন্তু জাস্ট ট্রানজিশন কথা বলে। তো এখানে বুঝতে হবে যে এখন হয়তো আপনি খারাপ আছেন, এই ক্লাইমেট চেঞ্জ যদি আরো ক্রাইসিস বাড়ায়, আপনি আরো খারাপ হবেন, আপনার অবস্থা আরো খারাপ হবে। তো সেই জায়গাটা দেখতে গেলে আমরা একটা ছোট প্রজেক্ট করতেছি জার্মান থিঙ্ক ট্যাঙ্ক এফিএস এর সাথে। আমরা বলতেছি ওয়াই জাস্ট, ইউথ লেড জাস্ট ট্রানজিশন। সেখানে এনার্জি ট্রানজিশনের পাশাপাশি অন্য আসপেক্ট গুলোও আমরা দেখছি। সেখানে আমরা মনে করি যে শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন আমাদের একসাথে কাজ করা দরকার। কারণ হচ্ছে আমরা যারা ক্ষতিগ্রস্ত, নারী, আদিবাসী, প্রতিবন্ধী, শ্রমিক, এরা বড় সংখ্যক, কিন্তু ডিফারেন্ট সাইলোতে। আর যারা পৃথিবীর জন্য ক্ষতিকর 1% মানুষ, তারা কয়েকজন হাতে গোনা, তাদের ইমিশন অনেক বেশি। কিন্তু আমরা যেহেতু সাইলো সাইলো মুভমেন্ট, ফেমিনিস্ট মুভমেন্ট, ওয়ার্কার্স মুভমেন্ট, ইউথ মুভমেন্ট, তার জন্য আমরা তাদের জবাবদিহিতা করতে পারছি না। তাহলে যখন মুভমেন্টগুলো ইউনাইটেড হবে একটা জায়গায়, তখন তাদের সেই চাপটার মধ্যে আনা যাবে। নইলে যতই ব্র্যান্ড ক্যাপে চাপ দিতে চান, ওই একা শ্রমিকের কথা, একা সলিডারিটি সেন্টারের কথা কিন্তু শুনবে না, বাট সবাই মিলে প্রেসার দিলে তারা শুনতে বাধ্য হবে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কথা হবে আনিকা। সোহান, তুমি আমাদেরকে লিথিয়ামের গল্পটা বলো নাই, আমি লিথিয়ামের একটু গল্পটা একটু ছোট্ট করে হ্যাঁ বলি। প্লিজ। যেটা হচ্ছে ধরেন আমি এখন সোলার প্যানেল বানাইলাম, এরও কিন্তু যে জিনিসপত্র লাগবে, সেইটাও কিন্তু আফ্রিকার কোন একটা গ্রাম থেকে আনা হচ্ছে। কিংবা ধরেন আমাকে ইন্ডিয়া পানি দিচ্ছে না, ইন্ডিয়ারও রাজস্থানে কোনো এক গ্রামে হয়তো পানি নেই, সেখানে হয়তো পুলিশ পিটাইতেছে পানির আন্দোলনের জন্য। তো ক্লাইমেট জাস্টিস এটা ন্যাশনাল বর্ডার দ্বারা হয় না। এবং ক্লাইমেট ক্রাইসিসের একটা প্রধান সমস্যাই ন্যাশনালিজম। অর্থাৎ যখন কপ সম্মেলনে যায়, সবাই চায় তার দেশ সেরা হোক, ধনী হোক। আমেরিকাও চায় তার দেশ ধনী হোক। বাংলাদেশের আমরা যারা যাই তারাও মনে করি কিছু টাকা পয়সা পেলে আমরাও ধনী হব। তো সবাই চিন্তা করি শুধু ন্যাশনালিস্টিক চিন্তা, ন্যাশনাল ইন্টারেস্ট, কিন্তু কেউ প্ল্যানেটারি ইন্টারেস্ট চিন্তা করি না। তো যদি প্ল্যানেটারি ইন্টারেস্টটা চিন্তা করতাম, তাহলে ক্লাইমেট চেঞ্জকে সলভ করা সম্ভব হইতো। আর জাস্টিসের জায়গায় আজকে আমার একজন বাংলাদেশি শ্রমিক যদি আক্রান্ত হয়, তার জন্য আমার যখন সলিডারি থাকতে হবে। আফ্রিকার কোনো শ্রমিক যদি আক্রান্ত হয়, তার প্রতি আমার সলিডারি থাকতে হবে। সো লিথিয়ামের গল্পটা হচ্ছে যে বাংলাদেশে এখন প্রায় 30 থেকে 40 লাখের বেশি অটো রিক্সা আছে, যেটা একসময় প্যাডেল চালিত ছিল। প্যাডেল চালিত রিক্সা পরিবেশের জন্য হয়তো ভালো, কিন্তু যখন অটো রিক্সা হয়ে গেল,
তখন গত সরকারের বিদ্যুৎ মন্ত্রী পার্লামেন্টে দাঁড়াই বলে দিল, এবং এখন দেখবেন যে প্যাডেল না অটো, তারপর বলে আমরা টেসলা, সে বলে দিল এটা তো আমাদের টেসলা, আমাদের ইজি বাইক না আমাদের। কিন্তু সেই জায়গাটায় গিয়ে দেখা গেল যে প্রায় 10 বিলিয়নের অর্থনীতি হচ্ছে যে ইনফর্মাল লেড অ্যাসিড ব্যাটারি, এবং সেই লেড অ্যাসিড ব্যাটারির জন্য বাংলাদেশে আপনার 1,000 মানে এমন কারখানা আছে যার কোনো লিগ্যাল জায়গা নেই, এবং এই কারখানাগুলো পরিবেশ প্রতিবেশ মানুষের জন্য খুবই ভয়ঙ্কর ক্ষতিকর, বায়ু দূষণের জন্য খুবই ভয়ঙ্কর ক্ষতিকর। সবচেয়ে বড় ক্ষতিকর জায়গাটা হচ্ছে বাংলাদেশের 3.5 কোটি শিশুর রক্তে উচ্চমাত্রার সীসা, 3.5 কোটি। এবং সীসা থাকলে যেটা হয়, শিশুদের আইকিউ নষ্ট হয়। এখন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছেন যে বাংলাদেশ আশার বাতিঘর হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, আমাদের অর্থনীতি বাড়াইতে হবে। তার জন্য তো ভালো ওয়ার্কফোর্স লাগবে। তাহলে যেখানে পুরো পৃথিবী আইকিউ বাড়ানোর জন্য কাজ করে, নিউট্রিশন বাড়ানোর জন্য কাজ করে, সেখানে আমরা অলরেডি 3.5 কোটি শিশুকে আমরা সীসার দূষণের মধ্যে ফেলে দিচ্ছি। আর সীসা এমন একটা ভারী ধাতু, এর কোনো সেফ লেভেল নাই। একটা কণা থাকলেও যা, এর বেশি থাকলেও কিন্তু তাই, এবং এর কোনো ঔষধও নাই। এখন এর সমাধান কি? এর সমাধান হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি থেকে আমাদেরকে লিথিয়ামে যাইতে হবে। কিন্তু এই লিথিয়াম এমন একটা আফ্রিকার দেশে পাওয়া যায়, সেই দেশে এই লিথিয়াম উত্তোলনের জন্য সেই দেশে যুদ্ধ হচ্ছে, সেই দেশে কলোনি করা হচ্ছে, সেই দেশের মানুষকে অত্যাচার করা হচ্ছে। তাহলে আমার সেই লিথিয়ামটাও লাগবে ট্রানজিশন করতে গেলে, কিন্তু সেই লিথিয়াম আনতে গিয়ে যাতে কারো প্রতি টর্চার না করা হয়, সেটাকে ইনশিওর করাটা জরুরি। আবার আমি টেসলায় চলে গেলাম, ইজি বাইকে সলিউশন হইলো, আবার সেই সলিউশনে 3.5 কোটি শিশুর রক্তে সীসা চলে গেল, প্রেগনেন্ট মায়েদের ইম্প্যাক্ট করলো। তাহলে এই ট্রানজিশন তো গ্রিন ট্রানজিশন না। তাহলে এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এটাকে অনেক ক্ষেত্রে মনে হয় জটিল, কিন্তু সবার সদিচ্ছা থাকলে, সমন্বিত উদ্যোগ থাকলে এটা সম্ভব, এবং এটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সোহান। আমি I'll come back again, কিন্তু তার আগে আমি একটু শিফাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে শিফা, আপনি তো ওয়ার্ল্ড ব্যাংকের সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টে কাজ করেছিলেন, তো ওখান থেকে what key learnings from that project do you think can be applied to the labor movement আমাদের দেশে, আর how can these insights help just green fair transition বিভিন্ন সেক্টরের ওয়ার্কারদের জন্য? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ওয়ার্ল্ড ব্যাংকের যে ফান্ডের যে প্রজেক্টটা ছিল সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, এই প্রজেক্টের মেইন জিনিসটাই ছিল যে আমরা অর্গানিক ফার্মিং করব, ইকো ফ্রেন্ডলি ফার্মিং থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, সেটা হতে পারে জামা কাপড়ের বিজনেস, জামদানি, অর ফিশারিজ, অর হোশিয়ারি বিজনেস, এনিথিং। যে জিনিসটা হচ্ছে যে যেই সেক্টর গুলা হচ্ছে অর্গানিক মেথড বা ইকো ফ্রেন্ডলি মেথড ইউজ করবে। তো প্রথম যে জিনিসটা খুবই স্ট্রাইকিং ছিল সেটা হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং করা, সে ইকো ফ্রেন্ডলি স্কিল বাড়ানোর জন্য ক্যাপাসিটি বিল্ডিং করা। আরেকটা জিনিস ছিল যেটা ওয়ার্কার লেড যে অর্গানাইজেশন গুলো আছে এবং কোঅপারেটিভস গুলো আছে, এইগুলোকে স্ট্রেনথেন করা। এন্ড থার্ড আরেকটা জিনিস খুবই স্ট্রাইকিং ছিল, সেটা হচ্ছে যে ওয়েমেনের ইকোনমিক পার্টিসিপেশনটা তখনই গ্রো করতেছিল যখন আমরা একটা ফ্লেক্সিবল ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট এবং একটা সেফার ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট এনভায়রনমেন্ট আমরা এনশোর করতে পারছিলাম। এই তিনটা জিনিস ছিল ওই প্রজেক্টের স্ট্রাইকিং তিনটা আউটকাম। এছাড়াও আরো কয়েকটা জিনিস ছিল যে জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইক জাস্ট ট্রানজিশনের জন্য। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসেস করা, আমরা যে স্টেক হোল্ডার গুলোকে ইনভলভ করতেছি তাদের কারেন্ট নিড গুলাকে অ্যাসেস করা। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা হোল অফ এ সোসাইটি অ্যাপ্রোচ ইউজ করা, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারকে এঙ্গেজ করার জন্য বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট মেকানিজম ইউজ করব। যেমন ধরেন ইউথ লিডারশিপ প্রোগ্রামস থাকবে, ইউনিভার্সিটি নেটওয়ার্ক থাকবে, অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করা। আরেকটা জিনিস ছিল কোঅর্ডিনেশন মেকানিজম, যে জিনিসটা হচ্ছে প্রাইভেট পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ আছে, গভর্নমেন্টের সাথে কমিউনিটির যে যোগাযোগ, প্রাইভেট সেক্টরের যে যোগাযোগ, এই জিনিসগুলো এনশোর করা। আরেকটা হচ্ছে এঙ্গেজমেন্ট মেকানিজম গুলাকে লোকাল কনটেক্সটের সাথে অ্যালাইন করা। যে জিনিসটা ঢাকায় কাজ করতেছে সেটা হয়তো খুলনাতে বা রাজশাহীতে বা কুড়িগ্রামে একই রকম ভাবে কাজ করবে না। জিওগ্রাফিক্যাল বা স্পেশাল ডিফারেন্স গুলাকে একনলেজ করা। আর মনিটরিং অ্যান্ড ইভলিউশনের ক্ষেত্রে
যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমিউনিটি বেসড মনিটরিং সিস্টেমটাকে নিয়ে আসা, যাতে লোকাল পিপলরাই তাদের প্রগ্রেসটাকে ট্র্যাক করতে পারে। অ্যান্ড অফকোর্স আদার যে অর্গানাইজেশন গুলো থাকবে, রেলেভেন্ট স্টেক হোল্ডার থাকবে, তারা তো অবশ্যই এই প্রসেসের মধ্যে থাকবে। লাস্টলি যেটা, সেটা হচ্ছে স্কেলিং আপ করা। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গিয়েছে যে অনেকগুলা ফার্মিং অর্গানাইজেশন ছিল, অনেকগুলা ইন্ডাস্ট্রি ছিল যেগুলো ভালো করছিল, কিন্তু এনাফ ফান্ডিং এর অভাবে এবং স্কেলিং আপের অভাবে তারা সাকসেসফুল হতে পারছিল না। আর এইটা ছিল হচ্ছে আমার এসএপি থেকে পাওয়া মেজর যে আইডিয়া গুলো। থ্যাংক ইউ সো মাচ। ওই স্কেলিং আপের ব্যাপারটা বা সাস্টেনেবিলিটির ব্যাপারটা ইজ অলওয়েজ অ্যান ইস্যু আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে, আর এই জন্য ডোনাররাও বলতেছে যে এখন ফান্ডিং সরায় তো এটার জন্য, which seems really unfair because I mean যদি আমরা অ্যাকচুয়াল ওয়েল রিসার্চ প্রজেক্ট করতাম, ওদের সলিউশনস না নিয়ে লোকালি সলিউশনস নিয়ে, তাহলে আমাদের বোধহয় ইস্যুস একটু কম হতো। সাইফি ভাই, there's a reason why I kept you for last. আপনার একটা প্রেজেন্টেশন আছে, তো মানে আপনি আপনার প্রেজেন্টেশনটা যদি শুরু করতে পারতেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনিকা আপা সহ যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে সাইফি। আমি আর ফাউন্ডেশন নামে একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছি। পাওয়ার অফ লার্নিং এর সাথে যুক্ত হওয়ার সম্পর্ক হচ্ছে যে এই কনসোর্টিয়ামের অধীনে আমরা একটা ছোট গবেষণা কাজও আমাদের চলমান রয়েছে, এবং এই গবেষণা কাজের মাধ্যমে আমরা হচ্ছে জানা বা বোঝার চেষ্টা করছি যে কিভাবে আপনার সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো আহ, তাদের নিজেদের মধ্যে যে অ্যালায়েন্স রয়েছে সেটা আরো কিভাবে শক্তিশালী করতে পারে, তাদের কাজটাকে আরো চমৎকার করতে পারে, তারা তাদের নিত্য নৈমিত্তিক কাজে যে সিভিক স্পেসটা সিঙ্ক হওয়ার একটা চিন্তা চেতনার মধ্যে আসে, সেটাকে কিভাবে তারা ওভারকাম করতে পারে এই নিয়ে আমরা হচ্ছে গত 2 বছর ধরে কাজ করে যাচ্ছি পার্টিসিপেটরি অ্যাপ্রোচে। তবে আজকে বোধহয় সেই বিষয় নিয়ে আসলে আমাদের কথা নয়। আমরা আজকে একটু জাস্ট সিকিউরিটি বা ট্রানজিশন নিয়ে কথা বলবো, এবং এর পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব যে আর্ট ফাউন্ডেশন থেকে আমাদের এই ধরনের কি কাজ আছে। আর্ট ফাউন্ডেশন থেকে আমাদের কাজের অধিকাংশ ফোকাস হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। আপনাদের সকলের আলোচনা শুনে এবং অনেক কিছু শিখলাম জানলাম, তো সেই আলোকে খুব সংক্ষেপে আর কি আমি একটু আমার একটা ছোট প্রেজেন্টেশন রয়েছে যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখা যাচ্ছে না? জি। দেখো। ওকে, ধন্যবাদ। আপনারা আমার থেকে অনেক ভালো জানেন ইকুইটেবল জাস্ট জেট কি জিনিস এবং এটা জেন্ডারে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কি ভূমিকা রাখে। আমাদের ছোট ছোট কিছু গবেষণা কাজ আছে বা আমরা পার্টিসিপেটরি বেশ কিছু কাজ করেছি আরবান কমিউনিটিসে, এবং আমরা দেখা এবং বোঝার চেষ্টা করেছি তাদের সাথে মিলে এবং কো প্রোডাকশনের মাধ্যমে যে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য ঝুঁকিগুলো তৈরি হয় তার পিছনে ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন ধরনের কি ভূমিকা রয়েছে, এবং এই স্বাস্থ্য ঝুঁকিগুলো আসলে জেন্ডার ভেদে ভিন্ন ভিন্ন হয় কিনা। তো আমাদের এই কাজগুলো থেকে আমরা যেই একটা কারেন্ট কনটেক্সট আমরা দেখেছি সেটা হচ্ছে যে এটা খুব আমরা সবাই জানি যে আমাদের ঢাকা শহরে খানিকটা বৃষ্টি হলে এই পুর ইনফ্রাস্ট্রাকচারের কারণে বন্যার মতো করে একদম তলিয়ে যায় এবং সেই পানি নামতে বেশ সময় লাগে। এই যে এখন প্রচন্ড গরম পড়া শুরু করেছে, এই গরমের পরিমাণ হয়তো বা আরো বাড়বে, এবং অনেক ক্ষেত্রে অনেকেই বলা শুরু করেছে যে যত বেশি এসির ব্যবহার বাড়বে, আমি এক্সপার্ট না, তারপর অনেকে বলে থাকেন এসির ব্যবহার বাড়ার সাথে সাথে হিটের ব্যবহার বাড়ার একটা আহ, সম্পর্ক রয়েছে। তো আমাদের এই জায়গাগুলোতে এই সমস্যাগুলো আছে, এবং খুব দুঃখজনক হলেও সত্য যে ডিসপ্রপোর্শনেটলি এই সমস্যাগুলো বন্যা, আহ, ময়লা পানি হচ্ছে খাল বিলগুলো থেকে ময়লা পানি চলে আসা, প্রচন্ড গরম, এগুলো কিন্তু সবসময় আপনার হচ্ছে যারা স্লাম এরিয়াগুলোতে থাকেন তাদেরকে কিন্তু খুব ডিসপ্রপোর্শনেটলি আপনার এফেক্ট করে, এবং স্পেশালি এটা উইমেনদেরকে হচ্ছে অনেক বেশি এফেক্ট করে থাকে, আর এবং ট্রান্সজেন্ডার কমিউনিটিকেও।
উইমেনদেরকে এফেক্ট করার খুব বড় একটা কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশের আরবান স্লাম, বিশেষ করে ঢাকা শহরের আরবান স্লাম গুলো অধিকাংশই চীনের চাল দিয়ে হচ্ছে সেগুলো বানানো হয়েছে। এবং সেখানে হিটের প্রচন্ড পরিমাণ হিট সেখানে জেনারেট হয়। তো এবং যেহেতু অনেক মেয়েরাই হচ্ছে তারা হচ্ছে এখানে থাকেন, বাসায় থাকেন, বাসায় হচ্ছে বাচ্চা লালন পালন করেন কিংবা অন্যান্য কাজ করেন, তো তারা এইটার খুব বড় ধরনের সম্মুখীন হয়ে থাকেন। এবং ছোট বাচ্চারাও হচ্ছে এটার মধ্যে বেশ সম্মুখীন হয়ে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যেই সকল আরএমজি গুলো, ফ্যাক্টরি গুলো রয়েছে, সেই ফ্যাক্টরি গুলোর আশপাশ কেন্দ্র করেই কিন্তু অনেক বড় বড় স্লাম বা হচ্ছে এই ধরনের ইনফর্মাল সেটেলমেন্ট গড়ে উঠেছে, যেখান থেকে আসলে ওয়ার্ক সাপ্লাই আসলে দেয়া হয়। শুনতে খুব খারাপ হতে বা শোনাতে পারে অনেকের কাছে। তো ওই জায়গাগুলোতেও কিন্তু একইভাবে ক্লাইমেট চেঞ্জের একটা বড় ধরনের ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট হচ্ছে তাদের কাছে আসলে করা হচ্ছে। এবং আমরা আসলে দেখেছি যে এই যে ইনফর্মাল, বিশেষ করে আরবান ইনফর্মাল সেটেলমেন্টে যারা থাকেন, তাদের জন্য তাদের ওয়েলফেয়ারটা নিশ্চিত করবার জন্য বা তাদেরকে এই যে অতিমাত্রায় তারা অসুস্থ হয়ে যান ক্লাইমেট চেঞ্জের কারণে, সেটাকে অ্যাড্রেস করবার জন্য কোনো আসলে ইকুইটেবল অ্যাক্সেসিবল কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আসলে সেখানগুলোতে নাই। এটা উইমেনদের ক্ষেত্রে সত্য, এটা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সত্য। আমাদের নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো, আমাদের কিছু কিছু সেন্টার রয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, গাজীপুরের বিভিন্ন জায়গায় বা অন্যান্য জায়গাগুলোতে, কিন্তু তার পরিমাণ এতটাই কম এবং তারা হচ্ছে বিভিন্ন জায়গায় যে স্যাটেলাইট ক্লিনিকটা পরিচালনা করে থাকেন তার পরিমাণটা এতটাই কম যে আসলে এটা আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মিট করতে কখনোই আসলে কাজ করে না। তো যার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্কাররা আরো বেশি অসুস্থ থাকেন, তাদের কাজের ক্ষেত্রে তারা অনুপস্থিত থাকেন, তাদের বেতন কাটা যায়, আমাদের ওভারঅল যে প্রোডাক্টিভিটি সেটা হচ্ছে লস হয়। এবং বিভিন্ন ধরনের যে ওয়াটার বাউন্ড ডিজিজ গুলো রয়েছে ফ্লাডে এই কারণে, সেগুলোতেও আবার তারা দেখা যায় যে এফেক্টেড হয়ে থাকেন। এবং ট্রান্সজেন্ডার কমিউনিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি ধরেও নেই যে কিছু কিছু হেলথ কেয়ার অ্যাক্সেস ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু সেখানগুলোতে তারা হচ্ছে একদমই ইকুইটেবল অ্যাক্সেস পান না। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তাররা বা নার্সরা যারা রয়েছে তারা তাদেরকে চিকিৎসা সেবাতে দ্বিধাবোধ করছেন বা তাদের সাথে ভালো আচরণ করছেন না, কিংবা ওনারা আশা করেন অন্যান্য যে ব্যবহারকারী বা ইউজাররা রয়েছেন তারা হচ্ছে স্বাস্থ্য সেবা নিতে অন্যরকম বোধ করছেন। তো এই যে সোশ্যাল নর্মস গুলো, এই নর্মস গুলোর কারণে বা এই চিন্তা ভাবনা গুলো, এগুলোর কারণেও কিন্তু জেন্ডারের উপর একটা ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট হচ্ছে পড়ে থাকে। এবং এই ক্লাইমেট চেঞ্জের কারণে তারাও কিন্তু একইভাবে দেখা যায় যে তারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে চলে এসে ঢাকা শহরে আপনার হচ্ছে আয়ের আশায় বা জীবন জীবিকা রোজগারের আশায় তারা ঢাকা শহরের বিভিন্ন ইনফর্মাল সেটেলমেন্টে তারা হচ্ছে আশ্রয় নিয়ে থাকেন। তো আমাদের কাজে আমরা সরাসরি কখনোই জাস্ট এনার্জি ট্রানজিশনের ভূমিকা কি সেটা হয়তো দেখিনি, তবে আমাদের কাছে আমরা বেশ কিছুদিন আগে কিছু পলিসি পেপার আর কি আমরা আহ, তৈরি করেছিলাম। সেখানে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি গ্রিন জব তৈরি করা কিংবা হচ্ছে ওয়ার্কারদের হেলথ এবং ইকোনমিক অপরচুনিটি ইমপ্রুভ করা কখনোই কিন্তু হচ্ছে একটা দেশের সরকার কিংবা যারা হচ্ছে ইন্ডাস্ট্রি মালিকরা আছেন তাদের জন্য কখনোই ক্ষতিকারক কোনো বিষয় না। অর্থাৎ আমরা যে জিনিসটা সবসময় ওভারলুক করে যাই সেটা হচ্ছে যে তারা যে আমাদের জন্য আসলে একটা ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টটা যদি আমরা হচ্ছে করতে পারি তাহলে আলটিমেটলি দিন শেষে আমাদের ওয়ার্কারদেরই প্রোডাক্টিভিটিটা বাড়বে, আমাদের ওয়ার্কাররাই হচ্ছে আরো ভালো থাকবে, তারা আরো স্কিলফুল হবে এবং আমরা আরো বেটার প্রোডাক্ট ডেলিভারি কিন্তু মার্কেটে হচ্ছে দিতে পারবো। এবং আমাদের গ্রিন এনার্জি প্রজেক্ট গুলো যখন আমাদের আরো নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার গুলো নিতে পারবো, তারা অসুস্থ কম হবেন এবং আমাদের পরিবেশটা আরো ভালো থাকবে। তো এই পলিসি গুলো হচ্ছে আমরা বারবারই দিয়েছি এবং আমরা বলেছি যে ইনফর্মাল হেলথ কেয়ার, ইনফর্মাল সেটেলমেন্ট গুলোতে যদি হচ্ছে অ্যাক্সেসিবল এবং ইকুইটেবল হেলথ কেয়ার এর ব্যবস্থা করা যায় এবং একই সাথে হচ্ছে জাস্ট ট্রানজিশনের ব্যবস্থা করা যায়, তাহলে সেটা সকলের জন্যই বেশ কল্যাণকর হবে। আমার পলিসি রিকমেন্ডেশন গুলো সে অনেকটা একই রকম, যে কমিউনিটি বেসড হেলথ কেয়ারের প্রতি আসলে আরো বেশি জোরদার করতে হবে এবং কমিউনিটি বেসড হেলথ কেয়ার গুলো থেকেও জাস্ট এনার্জি ট্রানজিশন গুলো কিরকম হতে পারে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমাদের জন্য জাস্ট এনার্জি ট্রানজিশন গুলো যখন হবে সেই ক্ষেত্রে এই ইনফর্মাল সেটেলমেন্টে যারা হচ্ছে ভুক্তভোগী গুলো রয়েছে, যারা ভুক্তভোগী রয়েছেন, সেটা ওমেন হতে পারে, সেটা ট্রান্সজেন্ডার হতে পারে, ছোট বাচ্চা হতে পারে, তাদের সবাইকে পলিসি মেকিং এর ক্ষেত্রে হচ্ছে ইনক্লুশন করা, এই জিনিসগুলো হচ্ছে চিন্তা ভাবনা করা। এবং তারা যাতে কখনোই ঝরে না পড়েন যেটার কারণে
সেটার জন্য তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং প্রোগ্রাম গুলো ব্যবস্থা করা। আমাদের দেশে হেলথ কেয়ার সেক্টরে অনেক বড় বড় উন্নয়ন রয়েছে, এবং উন্নয়নগুলোর মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন আমরা বলবো যে আমরা কমিউনিটিকে খুব ভালো এঙ্গেজ করতে পারি। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা রয়েছেন তাদের এটা খুব বড় একটা স্ট্রেংথ। তো সেই স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে কিভাবে জাস্ট এনার্জি ট্রানজিশন হওয়ার সময়ও মানুষ যাতে ঝরে না পড়ে যায়, তারা যদি এক্সক্লুডেড না থাকে, সেটাও নিশ্চিত কিভাবে করা যায় সেই জিনিসটা আমাদের হয়তো বা চিন্তা ভাবনা করতে হবে। এটা খুবই সংক্ষেপ একটা প্রেজেন্টেশন ছিল আমাদের। আমি এটা শেয়ার করে দিয়েছি তোমাদের হানিকা আপার সাথে। আমাদের একটা পলিসি ব্রিফ, একটা ব্লগ এবং একটা ভিডিও লিংক হচ্ছে আমরা এখানে দিয়েছি। তো আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। এবং তিনটাই হচ্ছে ঢাকায় বিভিন্ন জায়গায় করা আর কি। ঢাকা শহরের উপরেই করা রয়েছে এই বিভিন্ন অবস্থা বোঝার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার স্ক্রিন অফ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই। আমি আমাদের হাতে এখনো যেহেতু একটু সময় আছে, আমি আমার ফলো আপ কোয়েশ্চেন যদি চলে যেতে পারি, if that's okay। নাজমা আপার একদম 8:30টায় কাটায় কাটায় চলে যেতে হবে। তো আই গেস আমার ফার্স্ট কোয়েশ্চেনটা নাজমা আপা আর মেহেদী ভাইয়ের জন্য, যে এই আরএমজি সেক্টর গ্রিন ট্রানজিশনের কথা যে আসছে, আরএমজি সেক্টর কতখানি প্রিপেয়ার্ড, আর ওয়ার্কাররা কি গেইন করতে পারে, কি লুজ করতে পারে এই ট্রানজিশনে? ধন্যবাদ আনিকা। অ্যাকচুয়ালি ওয়ার্কাররা তো এই বিষয়টাই জানতেছে না এবং বুঝতেছে না, কারণ এইখানে একটা রেগুলেশনের দরকার। এইখানে ওয়ার্কারদেরকে এই বিষয়টা, মানে এই ক্লাইমেটের বিষয়টা হলে মনে হচ্ছে কি যে এটা একটু ধনী মানুষের, একটু শিক্ষিত মানুষের, যারা একটু পরিবেশবাদী বা তাদের বিষয়, কিন্তু আসলে যে ইফেক্টেডটা হচ্ছে ওয়ার্কাররা, এইটা কিন্তু আমাদের মধ্যে নাই। এখন যদি আমি বলি গ্লোবাল নর্থের কথা, তাদের দেশগুলা কিন্তু তারা প্রোটেক্ট করার জন্য সব ধরনের ইনিশিয়েটিভ, সব ধরনের ব্যবস্থা করতেছে। তারা প্লাস্টিক ইউজ করতেছে না, তাদের এখন ট্যাব গুলাও কিন্তু মেটালের, মানে যেগুলাতে খাবার খাচ্ছে, কিভাবে অর্গানিক খাওয়া যায়, অনেক ধরনের বিষয়গুলা হলে যাচ্ছে। আর আমাদের এখানে পুরা জমিটাই আর নদীটাই তো, মানে আমাদের যেটা ইয়ে, সেইখানে কিন্তু সব বিষাক্ত কেমিক্যাল গুলাই ইয়েগুলাই আরএমজি সেক্টর থেকে আসতে। এখন এইটা কতটুকু হচ্ছে, এখন বায়াররা বলতেছে যে কার্বন মিশন করতে হবে, রিসাইকেল করতে হবে, ইটিপি প্ল্যান যথেষ্ট করতে হবে। এখন তাদের অডিটের সময় যদি আয়সা এটা ফুলফিল হয়, আর মানে 2 ঘন্টার জন্য, আর আমার 22 ঘন্টায় যদি বিষাক্ত জিনিসগুলো হয় এইটা। আর যেহেতু এই বিষয়গুলো একটু এখন কস্টলি এবং এক্সপেন্সিভ, এখন এটার দায়ভার শুধু যে সাপ্লায়ারের সেটা না, কারণ ব্র্যান্ডগুলা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। ব্র্যান্ড বলতেছে যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, তোমাকে এটা করতে হবে। এখন কতটুকু সে সিরিয়াসলি করাচ্ছে আর কতটুকুই করতেছে, কারণ এই কস্টটাও কিন্তু বায়ারেরই করতে হবে, কারণ আমার এখানে থেকে তো সস্তা কাপড় কিনে নিচ্ছে, সস্তা শ্রম, চিপ লেবার। যতক্ষণ পর্যন্ত একটা ওয়ার্কার ডিসেন্ট ওয়ার্কে না আসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার রেসপেক্টফুল ওয়ার্কিং কন্ডিশনটাকে না করতে পারবে, ডিগনিফাইড ওয়ার্ক যদি না হয়, সেইখানে কিন্তু এইগুলার কতটুকু কাজে আসতেছে আর কতটুকু মেজারমেন্ট করব এবং কতটুকু কি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ আমরা যারা কথা বললাম এখানে, সবারই কিন্তু একই কথা, যে তাদের কমিউনিটিতে কি হচ্ছে, তারা অসুস্থ হচ্ছে, তারা করতেছে। এখানে কিন্তু আমাদের কারো কথাই কিন্তু 2 রকম ছিল না। আমরা এখন ওয়ার্কারদেরকে সচেতন করতেছি, বুঝাচ্ছি, কিন্তু ওরা দিনের শেষে একটা কথাই ভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ দিছে, বড় লোকের জন্য ও, ভালো কিছু, গরিবের জন্য এই গরম, এই সব কিছু। তো মেয়েদের যেটা বললো যে যে গ্লোবাল নর্থের বিষয়গুলাটা, আর শাওন যেটা বলল যে এখানে যে কোভিডের সময় গরিব মানুষ মরেনি, সেটা একটা ইমিউনিটি সিস্টেম বা একটা অন্যরকম একটা ছিল। কিন্তু এই যে এখন আমাদের দেশে এই বেশিরভাগ কিন্তু জ্বর, ঠান্ডা, তারপরে এই যে পানিগুলা যখন ফ্যাক্টরিগুলা আটকায় রেখে হঠাৎ করে ছেড়ে দেয় তাদের এলাকাতে, তারপর বিশেষ করে যখন বৃষ্টি হয়, এখন তো মুষলধারে বৃষ্টি হয় সারাদিন রাত,
হওয়ার পরে এই যত সুয়ারেসের পানি টানি সব তাদের বাড়িতে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা রেখে মারা কাজে যাচ্ছে, এবং ক্র্যাশ যে ডে কেয়ার সেন্টার সেই ফ্যাসিলিটিটা নাই। তো ডিসেবিলিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এইগুলার কারণে, এবং মানসিক মেন্টাল হেলথ কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে মানুষের। তারপরে যেখানে ইনফ্লেশন, আয় আয় কম ব্যয় বেশি, তো অনেক ধরনের জটিলতা, অনেক ধরনের বিষয়ে কিন্তু আমাদের নারীর প্রতি সহিংসতাটাও কিন্তু বেড়ে যায় যখন একটা পুরুষ যথেষ্ট কাজ না করতে পারে, যথেষ্ট কিছু করতে পারে না, অথবা মহিলাটা আর্ন করতে পারতেছে না, কেন করতে পারতেছিস না। তো আলটিমেটলি কিন্তু ইফেক্টগুলা এই মেয়েদের ইসে হয়। আর মালিকরা খুব যে একটা পরিবেশ নিয়ে বা ইয়ে নিয়েই করে, কারণ এখানে তারা হয়েছে কি যে একটা বিজনেস ধরছি মেয়েদেরকে, কারণ এখানে তো আমাদের কোনো ভ্যালু এডিশন নাই। আমাদের আজকে 40 বছরের উপরে এসে গার্মেন্টস শিল্পটাকেই প্রায়োরিটি দিচ্ছি, অন্যান্য শিল্প আসছে আমাদের দেশে। কিন্তু আজকে যদি ইন্ডিয়ার কথা বলি, তাদের যেই বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের দেশে গাড়ি বানাচ্ছে, তাদের দেশে আইফোন এখন ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, মানে কত তারা ডেভেলপ করে ফেলছে। কিন্তু আমাদের এই যে শিল্প বিপ্লবে আমরা সেই মানুষকে এক্সপ্লয়েট করা, মানুষকে ঠকানো এবং মানুষকে কম মজুরি দিয়ে কর্মসংস্থান করার জন্য আহ, এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং আমার মনে হয় যে আমরা যারা এখানে কথা বলতেছি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলো বা যারা ওয়ার্কার রাইটস নিয়ে কাজ করতেছি, আমাদের এখন হলো লড়াই সংগ্রাম করার, এবং আমাদের এখানে যেমন ইয়ুথ আছে, বিভিন্ন অর্গানাইজেশন, সবাইকে একটা প্ল্যাটফর্মে এই পরিবেশ রক্ষার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এটা পরিবেশবাদীদের কাজ সেটা না, কারণ এটার ভুক্তভোগী আমি আপনি সবাই, আর বিশেষ করে আমরা যারা শ্রমজীবী মানুষ। তো এখন এই জায়গায় কাজ করতে হবে। এখন আমাদের দেশে পরিবেশ মন্ত্রণালয় আছে, আইন আছে, কিন্তু তার বাস্তবায়ন, এই যে কারাপশন, এই জবাবদিহিতার জায়গা, দুর্নীতি, এইগুলাকে তো বন্ধ করতে হবে। এবং বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হইলো পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমিক্যাল ক্রাইসিস এবং ক্লাইমেট ক্রাইসিস। হ্যাঁ, এবং ফান্ডামেন্টাল ইয়েটা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এইগুলার মধ্যে থেকে এই ক্রাইসিস গুলাকে আমাদের আগে মোকাবেলা না করলে, একটা যদি আমাদের এই বিষয়গুলাকে নিয়ে যদি আমাদের কাজ করার জায়গা বা কাজ করার অবস্থান তৈরি না করি, এবং সাধারণ মানুষের ভিতরে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এবং মুভমেন্ট যদি আমরা বিল্ড না করতে পারি, এইটা আনিকার কাজ না, এটা মেয়েদের কাজ না, এটা আমার একার কাজ না, এটা আমাদের সবার কাজ। এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের সরকারের কাছে দাবি তুলতে হবে। আমাদের পশ্চিমা দেশগুলা যে আমাদের ক্ষতি করছে তাদেরকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের এইখানে যারা দায়ী তাদেরকে দায়বদ্ধতার মধ্যে না আনতে পারলে আমরা শুধু একজনেই কিন্তু আমরা এই কাজগুলা করতে পারবো না। এবং এটা একটা যৌথ এফোর্ট করতে হবে, এবং গ্লোবাল যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলা যারা মানবাধিকারের কথা বলতেছে, লেবার রাইটসের কথা বলতেছে, গ্লোবাল ইউনিয়নগুলা, এবং এইখানে এই সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমাদের সম্ভব হলে বাংলাদেশ কিন্তু যেই 10টি দেশ ভানারেবল আছে, সেই ভানারেবলিটির মধ্যে কিন্তু বাংলাদেশ ওয়ান অফ। তাহলে আমাদের 7 নম্বরে আমরা আছি, আমরা কিন্তু খুব ভালো নাই। আমরা যদি এইদিকে মায়ানমার ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এদিকে ইন্ডিয়া যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হবো সবচেয়ে, কারণ আমাদের একটা ছোট্ট দেশ, আর অন্যান্য দেশগুলো আরো বড়। তো এখন এই বিষয়গুলা নিয়ে এই যে কোপ সম্মেলন হয়, হয়, যেখানে দেখা যাচ্ছে যে যারা ধনীরা ধনীরাই যাচ্ছে, গরিবদের ওইখানে কথা বলার জায়গা হচ্ছে না। প্যারিসে মুভমেন্ট হচ্ছে, ধনী দেশগুলা তাদের ইয়ে করতেছে, কিন্তু আমরা যে সাধারণ গরিব দেশগুলা সবচাইতে, বাংলাদেশ তো এনার্জি ক্রাইসিস সবচাইতে বেশি হবে এবং হচ্ছে দিনে দিনে। আজকে যদি আমরা সমুদ্রের কথা বলি, কক্সবাজারে একটা সময় আমরা দেখতাম যে বিশাল আমাদের একটা পাড় ছিল, সেটা এখন মাঝখানে মাঝখানে ভেঙে ভেঙে আঁটুর উপরে পানি, অনেক পানি নিচে পড়ে গেছে, খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে কিন্তু চলছে। আমরা সমুদ্রের পানি একটা সময় দেখছি নীল আকাশের মতো, ধোঁয়ার মতো ঢেউ আসছে, এখন শুধু বালি আর বালি, কোনো নাই। তো আমাদের সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই যে প্রাইভেটাইজেশন গুলা করা,
এবং এই সমুদ্রের ধারে সব প্রাইভেট হোটেল বানানো, এবং এই যে কল কারখানা শিল্প প্রতিষ্ঠান, এই যে দূষিত পলিউশন, এগুলার জন্য কিন্তু রাষ্ট্র ব্যবস্থার বা যা পরিচালনার যে কাঠামোগুলো ছিল সেগুলো যদি সঠিকভাবেই করতো, তাহলে কিন্তু আজকে এই জায়গায় হতো না। আর আজকে এই জায়গায় হতো না, সেই জন্য শ্রমিকদেরকে সম্মান এবং তাদের যে আহ, উম, মর্যাদা এবং শোভন কাজটাকে নিশ্চিত করতে গেলে কিন্তু সেখানে ক্লাইমেট এবং জাস্ট ট্রানজেকশনের কথা আমরা বলতেছি, জাস্ট এনার্জির কথা বলতেছি, এই বিষয়গুলা কিন্তু চলে আসবে। এবং এটাকে একটা মানে এটা একটা মানে মানে স্বচ্ছ জায়গায় আসতে হবে, জবাবদিহিতা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি নাই বলে কিন্তু এখনো আমরা ক্লাইমেটের কথা বলে যাচ্ছি, কিন্তু যা হওয়ার তাই হয়ে যাচ্ছে, যা কিছু তাই করতেছে। এবং আস্তে আস্তে এগুলা কিন্তু আমাদের গ্রামের দিকেও চলে যাচ্ছে। আমরা যদি আজকে বলি, গ্রামের নদী নদী থেকে যখন আহ, বালি তুলতেছে সমানে, মানে যেই যতটুকু গভীর থাকা দরকার একটা নদী, তার চাইতে বেশি যখন গভীর হয়ে যাচ্ছে, তখন সেই জায়গায় তো নদী বালি চাচ্ছে, তখন কি করতেছে, আমাদের বাড়ি ঘরগুলা ভেঙে যাচ্ছে, আমাদের আমাদের বাড়ি ঘরগুলা ভেঙে যাচ্ছে। তো আমি আসলে ক্লাইমেট এক্সপার্ট না, যেহেতু আমি ওয়ার্কার নিয়ে কাজ করি, ওয়ার্কারদের বিষয় এবং এইটা নিয়ে এখন তাদের মধ্যে সচেতনতা, তাদেরকে ই করা, এবং আমরা ক্লাইমেট নিয়ে একটা ছোট্ট রিসার্চ প্রথম শ্রমজীবী মানুষের জন্য বাংলাদেশ থেকে করেছি এবং কাজ করতেছি। কিন্তু আসলে এই একক ইনিশিয়েটিভটা এখানে যথেষ্ট পরিমাণ হবে না, এবং একক ইনিশিয়েটিভটা না, তাই এখন এখানে যারা আছে সবাই আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের যেমন আমরা 5ই আগস্ট পেয়েছি, এরকম আমাদেরকে ক্লাইমেটের জন্য আমাদেরকে কোনো একটা আগস্ট আমাদেরকে পেতে হবে। এই লড়াই আমাদেরকে করতে হবে, এবং এই লড়াইয়ের আহ্বান জানিয়ে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং কানিকা এটা অর্গানাইজ করার জন্য একদম রাইট সময়, রাইট মোমেন্টে, কারণ আমাদের কালকে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ডে, তারপরে একদিন পরে আমাদের মে দিবস। এই সব কিছুর মধ্যেই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, এবং লড়াই আজকে কিন্তু এটা নতুন না। সেই 1886 সালে আমেরিকার হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে, তাদের ন্যায্য কাজের পরিবেশের জন্য, আজও কি সেটা হয়েছে? আমাদের শ্রমিকরা এখন এই যে প্ল্যাটফর্ম ওয়ার্কার আসতেছে, গিগা ওয়ার্কার আসতেছে, চুক্তিভিত্তিক শ্রমিক কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে, শ্রমিকের নিয়োগপত্র কিন্তু কমতেছে। তো এই যে জাস্ট ট্রানজেকশনের কথা বলতেছি, এনার্জি কথা বলতেছি, আমরা ক্লাইমেট জাস্টিসের কথা বলতেছি, সেখানে মানুষ কিন্তু দিন দিন পণ্য হয়ে যাচ্ছে। সেখানে মানুষ কিন্তু মানুষ থাকতেছে না, তার যে কাজের চুক্তি, তাদের যে কন্ট্রাক্ট থাকতে হবে, সেগুলা কিন্তু হচ্ছে না। তো হয়তো কেউ একটু টাকা বেশি পাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চিত থেকে মুক্তি হতে চাই। সবাইকেই বলে আমার, যদি বেশি বলে থাকি আহ অন্যদের ক্ষমা করবেন, কিন্তু আমাদের আসলে শ্রমজীবী মানুষের পাশে আপনারা থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং আসুন একসাথে কাজ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ নাজমা আপা। আম, হ্যাঁ, নিমেতি ভাই, আহ, আপনি হ্যাঁ, এই কোয়েশ্চেনটার আনসার দিন না, আমাদের চ্যাটে একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসেছে। গার্মেন্টস আচ্ছা। lose lax because of inconsistent power supply and cost of power is very high. Therefore, if renewable energy is good for environment and is cheaper, why has adoption not happened organically? What are the policy roadblocks that prevent renewable energy adoption and growth? আচ্ছা, সো এইটা নিয়ে আমার খুব যে ভালো ইনডেপথ আইডিয়া আছে সেটা না, বাট আমি যতটুকু আইডিয়া আছে আর কি সেটা নিয়ে বলি। যে আপনার আমাদের বাংলাদেশে আরএনজি সেক্টর ফুললি গ্রিন ট্রানজিশনের জন্য, মানে গ্রিন এনার্জি ট্রানজিশনের জন্য রেডি না আমি বলবো। কারণ ফার্স্ট কথাই হচ্ছে টাকা নাই, একদম খাঁটি বাংলাতে যদি বলি। কারণ আপনার এই ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জে যে অ্যামাউন্টে ইনভেস্টমেন্টটা লাগবে, সেই ইনভেস্টমেন্টটা কেউ, বেশিরভাগ গার্মেন্টস ওনাররা করবে না। একটা অংশের ক্যাপাসিটি আছে, তারা হয়তো বা এনাফ ইনসেনটিভ থাকলে, মানে এনাফ প্রফিটেবিলিটি থাকলে করবে। এবং যে অংশর ধরেন সেরকম ক্যাপাসিটি থাকলেও হয়তো বা তাদের ওই ইন্টেনশনটা নাই। কারণ আপনারা দেখবেন ওই যে ঈদের আগে ঈদ বোনাস দিতে, এই কয়েকদিন আগে তো একটা ভিডিও অনন্ত জলিলে বেশ ভাইরাল হলো, সে আবার ওই ঈদ বোনাস, ঈদের আগে ঈদ বোনাস দিতে পারবে না, এটা নিয়ে কত কথা। মানে বিজনেস করার সময় তো অবশ্যই আপনার এই কস্ট অ্যানালিসিস করে আসতে পারা উচিত ছিল, যে হ্যাঁ আমার এটা তো ওয়ার্কারকে দিতে হবে, কিন্তু সেটা তো আর দিচ্ছে না।
সো এই মাইন্ডসেটটা বা এই চেঞ্জটা একটা মেজর ইস্যু আর কি, মানে এই মাইন্ডসেটের চেঞ্জটা যতদিন না আসতেছে, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টের ব্যাপারটা। আর এমনিতে এনার্জি অনেক হাই, মানে এনার্জি প্রাইসেস অনেক হাই আমরা নর্মালি যেভাবে যাচ্ছে, এবং ইনকনসিস্টেন্ট এনার্জির ইস্যুটা খুবই প্রকট। বাট ওই চেঞ্জেস মানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে অ্যামাউন্টের এনার্জি লাগে একটা ফ্যাক্টরিতে, সেই এনার্জিটুকু গ্রিন এনার্জি দিয়ে ফুললি সোর্স করাটা ডিফিকাল্ট হবে এখনো। এবং বাট এই পলিসি রোডব্লক যদি থেকে থাকে, এটা নিয়ে আমার খুব ভালো আইডিয়া নেই, সো এটা নিয়ে আমি মানে আন্দাজে কিছু বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মেহেদী ভাই। আমি রিয়েলাইজ করছি যে আমাদের হাতে আরো 10 মিনিট আছে, সো ভেরি কুইকলি সোহান, প্র্যাকটিক্যালি পলিসি শিফট আমাদের কি কি প্রয়োজন, এক। আর সেকেন্ডলি হচ্ছে যে ইউথ, উইমেন, তারপর আদার যে মুভমেন্ট গুলো, ফেমিনিস্ট মুভমেন্ট, তারপর ডিসেবিলিটি রাইটস মুভমেন্ট, এগুলা সবকিছুকে আমরা জাস্ট এনার্জি ট্রানজিশন প্রসেসে কিভাবে সংযুক্ত করতে পারি? প্রথমত হচ্ছে যে সাইলো গুলোকে ভাঙা, আমাদের মধ্যে যে ডিফারেন্ট সাইলো, এবং সাইলো তো আর একদিনে ভাঙবে না, বরং আন্দোলনের মধ্যে মধ্যেও সাইলো তৈরি হয়। আমরা যদি দেখি যে জলবায়ু আন্দোলন, সেখানেও কিন্তু অনেক ডিভাইডেশন আছে, বা শ্রমিক আন্দোলনেও ডিভাইডেশন আছে। সো ট্রাস্টটা একটা বড় গ্যাপ। আমরা বলি যে ফাইন্যান্স গ্যাপ, অ্যাকশন গ্যাপ। সো আমরা গ্লোবাল নর্থ সাউথের মধ্যে ট্রাস্ট গ্যাপ, এটা একটা। আরেকটা জায়গা হচ্ছে যে অবশ্যই গরিব মানুষরা মরতেছে, শ্রমিকরা মরতেছে, এবং বাংলাদেশ কিন্তু পৃথিবীতে জলবায়ু দুর্যোগে মৃত্যুর হার বেশি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এবং এখন দূষণেও যে মারা যাচ্ছে, এর সাথে যে জলবায়ু পরিবর্তন যে কানেকশন, বা বন্যায় মানুষ তো জানে না। ডেঙ্গুতে যেখানে আগে 1 দশকে যা মারা যেত, এখন সেটা 1 বছরে মারা যায়। তো সেই ডেঙ্গুর সাথে যে ক্লাইমেট চেঞ্জের সাথে যে তাপের যে সম্পর্ক, এবং মশার যে প্রজনন বৃদ্ধি, এটা তো মানুষ মনে করে না। এখন ডেঙ্গু এমন একটা জায়গা, আপনাকেও কামড় দিলে আপনিও ডেঙ্গু মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি না, কিন্তু আমাদের কেউ জানবে না যে আসলে ক্লাইমেট চেঞ্জের পিছনে কতটা পিছনে আছে আর কি, মাফিয়া হিসাবে। আর ক্লাইমেট চেঞ্জের জন্য আসলে কোনো, যেমন নাজমা বলছিল যে তারা এখন প্লাস্টিক ব্যবহার করে না, তারা এখন ক্লিন এনার্জি ব্যবহার করে, তারা উন্নত হয়েছে রং মডেলে। এখন আমরা উন্নত হতে যাচ্ছি, আমাদের একটা রাইট টু ডেভেলপমেন্ট আছে, আমাদেরও উন্নত হওয়ার অধিকার আছে, কিন্তু ইউরোপের মতো রং ওয়েতে না। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে জলবায়ুর ইস্যুকে পরিবেশ সে যতই ভালো করুক না কেন, তার যতই ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট হোক না কেন, আপনার দূষণকে, জলবায়ু পরিবর্তনের পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। আপনার ইন্ডিয়া যাইতে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আমেরিকা যাইতে পাসপোর্ট, ভিসা লাগবে। গ্লোবাল টেম্পারেচারের, ইমিশনের আর কোনো কিন্তু এই পাসপোর্ট ভিসা লাগে না। So এর জন্য বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তন মানে দূষণ হয়, এটাও কিন্তু আমেরিকার জন্য ক্ষতিকর। তো সেটা তাদেরকে বোঝা দরকার। তো সেই জায়গাটায় এইটা একটা বোঝা দরকার যে আমরা এক। এক মানে হচ্ছে আমেরিকার মানুষও যা, বাংলাদেশের মানুষও কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এক। কিংবা প্রকৃতি, যেটা নিয়ে আমরা কথা বলি না, প্রকৃতি, তো সমাধানগুলো প্রকৃতিকে নিয়ে কিন্তু হওয়া দরকার। তো সেটাই বলতে চাই যে জাস্ট ট্রানজিশনের এই জায়গাটায় আমরা কিভাবে সবাই মিলে একসাথে কথা বলতে পারি, কিছু পলিসি নিয়ে কথা বলবো। কারণ এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতে বলেছি যে এইবারের কপের একটা প্রধান জায়গা জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম। তো সেখানে আমরা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারি, আমাদের শ্রমিকদের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে পারি, সেটা একটা বড় জায়গা, গ্লোবাল পলিসি ফোরামের জায়গায়। ন্যাশনালিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লাইমেট চেঞ্জের মাদার ডকুমেন্ট হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 11-12 তারিখের মধ্যে ডেডলাইন ছিল। সেখানে পৃথিবীর মাত্র 10-12টা দেশ সাবমিট করতে পারছে। বাংলাদেশ সহ বড় সংখ্যক দেশগুলো এখনো সাবমিট করতে পারে নাই। তারপর জাতিসংঘ বললো যে তাড়াহুড়ো করে খারাপ রিপোর্ট জমা না দিয়ে তোমরা একটু সময় নিয়ে ভালো রিপোর্ট জমা দাও। এর আগেও তারা রিপোর্ট জমা দিছিল, সবগুলোকে ব্যাক পাঠানো হয়েছে। কারণ ওই রিপোর্ট বাস্তবায়ন হইলো, ওই প্ল্যান বাস্তবায়ন হইলো পৃথিবীর তাপমাত্রা 1.5-এ রাখা সম্ভব না। এই জন্য সবাইকে অ্যাম্বিশিয়াস প্ল্যান রাখতে বলা হয়েছে। বাংলাদেশের এনডিসি কিন্তু এখনো জাস্ট ট্রানজিশনকে সেইভাবে গুরুত্ব দেয় না, এবং ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে কয়েকটা জায়গায় হয়তো আসছিল। এখন সবচেয়ে বেশি অ্যাডভোকেসি করা দরকার, বাংলাদেশ সেপ্টেম্বরে যে মাদার ক্লাইমেট প্ল্যান সাবমিট করবে, সেইখানে আমরা কতটা এনডিসি কে সামনে আনতে পারি, কতটা জায়গায় আমরা আমাদের শ্রমিকদের অংশগ্রহণটা নিশ্চিত করতে পারি। এজন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা লাগবে। যারা ক্লাইমেট মুভমেন্ট করে তাদের বুঝতে হবে যে শ্রমিকদের সাথে এই সম্পর্কটা কেমন, আবার ওয়ার্কার্সদের বুঝতে হবে যে ক্লাইমেটের সাথে এর সম্পর্কটা কেমন। তো সেইখানে ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভ তো সরকারও নিয়ে দিবে না, অন্যরাও নিয়ে দিবে না, আমাদেরকে সেই লার্নিং শেয়ারিংটা বাড়াইতে হবে, এবং এই পলিসি ইনফ্লুয়েন্সের জায়গাগুলোতে কাজ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ
থ্যাংক ইউ সো মাচ সোহান, মানে আশা করি যে আমরা আসলেই সাইলো থেকে ভেঙে একসাথে কাজ করতে পারি। আমাদের হাতে আরো 10 মিনিট আছে, আমি আমাদের চ্যাট বক্সে বা কিউএনএ তে কোনো কোয়েশ্চেন দেখছি না। তো আমি সাইফি ভাই আর জান্নাতের জন্য দুইটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি। জান্নাত, আপনার জন্য আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে জেন্ডার জাস্ট এনার্জি ট্রানজিশনটা কি প্র্যাকটিক্যালি স্পিকিং? কারণ একদম শুরুতে নাজমা আপা যেটা বললেন যে আমরা যখন এনার্জি ট্রানজিশনের কথা বলছি, অটোমেশনের কথা আসছে বা এআই এর কথা আসছে, অ্যাজাম্পশনটা হচ্ছে যে মেয়েরা এটা পারবে না। তো জেন্ডারের ক্ষেত্রে জাস্ট এনার্জি ট্রানজিশনটা দেখতে কিরকম? আর সাইফি ভাই, পাওয়ার অফ লার্নিং এর বেহাফে আপনি যদি বলেন যে পলিসি আর সিভিল সোসাইটি আমাদের মার্জিনালাইজড ভয়েস গুলাকে কিভাবে অ্যাম্পলিফাই করতে পারে এই এই সিচুয়েশনে। ওকে, আমি শুরু করি। জেন্ডার এবং জাস্ট ট্রানজিশনের রিলেশনশিপ বোঝার আগে আমরা যদি বর্তমানে বাংলাদেশে ওয়েমেন, ইউথ অথবা আদার মার্জিনালাইজ গ্রুপ যারা আছেন তাদের অবস্থানটা যদি আমরা দেখি, যখনই গ্রিন এনার্জি বা গ্রিন জবস যখনই বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হলো, তখনই আমরা প্রথমেই বেছে নিলাম আমাদের অফিসের পুরুষ সদস্যদেরকে, যারা এই ট্রেনিং গুলা করবে এবং এই টেকনিক্যাল স্কিল গুলো যাদেরকে প্রোভাইড করা হবে। প্রথমেই বাদ পড়ে গেল আমাদের ফিমেল ওয়ার্কাররা। সো তারা জানেই না যে নতুন যে গ্রিন জবস গুলো আসছে, যে নতুন যে অপরচুনিটি গুলো আসছে, সেগুলো অ্যাভেল করতে হলে, অ্যাভেল করার জন্য তাদের যে প্রয়োজনীয় যে ট্রেনিং, সেই ট্রেনিংটাই তাদের প্রথমত নেই। দ্বিতীয়ত, যদিও যেসব অফিসে অলরেডি গ্রিন প্র্যাকটিস গুলো কন্টিনিউ চলছে, সেসব জায়গাতেও নারীদেরকে এমন কিছু লো স্কিল রেপিটেটিভ জবে ইন্ট্রোডিউস বা কনসেন্ট্রেট করা হচ্ছে, যেখানে তারা কখনো আর শিখতেই পারছে না ওই টেকনিক্যাল স্কিল গুলো। সো উইমেনদেরকে মোস্টলি দেখা হয় হচ্ছে এনার্জি ইউজার হিসেবে, নট অ্যাজ এ ডিসিশন মেকার অথবা প্ল্যানার হিসেবেও না। আমরা যদি কপের মতো একটা বিশাল একটা গ্লোবাল সম্মেলনের কথাও যদি আমরা বলি, সেখানে আমরা দেখতে পাই যে কিভাবে নারীরা এবং ইউথ রিপ্রেজেন্টেটিভরা কিভাবে আন্ডার রিপ্রেজেন্টেড ছিল আমাদের COP29 যদি আমরা দেখি। অথচ ওই COP29 কিন্তু জেন্ডারের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকার কথা ছিল। তারপর যদি আমরা দেখি পলিসির ক্ষেত্রে, সোহান ভাই মাত্রই বললেন এনডিসির কথা। আমাদের আগে আরো এনডিসি 3.0 কথা বললেন। আমাদের আগে আরো ছিল রিনিউয়েবল এনার্জি পলিসি 2008। তার আরো ছিল হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন মাস্টার প্ল্যান আপ টু 2023। অনেকগুলো পলিসি আমাদের আছে, কিন্তু এই পলিসিগুলো সেইভাবে স্ট্রং এবং টার্গেটেড কোনো মেজার নেয় না, যে যাতে হচ্ছে নারী, ইউথ বা আদার মার্জিনালাইজ গ্রুপগুলোকে ইনক্লুড করা যায় এবং তাদের এমপ্লয়মেন্ট বাড়ানো যায়, মেইনলি তাদের লিডারশিপটাকে বাড়ানো যায়। তো আমি যখনই এই এক্সক্লুশন গুলা ঘটছে, তখন যে প্রথম যে সমস্যাটা হচ্ছে, এই অর্গানিক ফার্মিং বলি বা ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিস গুলা বলি, কমিউনিটিরা তাদের ট্রাস্ট হারিয়ে ফেলতেছে। এই ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিস গুলোকে মেইন স্ট্রিমে আনার মেইন একটা উপায় হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসা, মানুষের মধ্যে সচেতনতা বা অ্যাওয়ারনেস রেইজিং করা। তো যখনই আমরা কমিউনিটি জায়গায় পৌঁছতে পারতেছি না, যখন আমাদের এই মোবিলাইজেশনটা হচ্ছে না, তখন কিন্তু আমরা অনেক ফ্রেশ আইডিয়া মিস করে যাচ্ছি, লোকাল সলিউশনস মিস করে যাচ্ছি এবং ডাইভার্স লিডারশিপ মিস করে যাচ্ছি। তো এক্ষেত্রে এক্ষেত্রে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে যখন আমরা ইনক্লুসিভ পার্টিসিপেশন গুলাকে এনশিওর করি, তখন জিনিসগুলা হয় মোর কমিউনিটি ড্রিভেন এনার্জি সলিউশনস গুলা থাকে। তারপর তখন হয় যখন নারীরা বা কোনো মার্জিনালাইজ গ্রুপের কমিউনিটিরা যখন কোনো প্রজেক্টকে ইনিশিয়েট করে বা লিডারশিপ দেয়, তখন সেই প্রজেক্টগুলা হেলথ, এডুকেশন, লাইভলিহুডের মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ছুঁয়ে যায়, যেগুলো আমাদের ডেভেলপমেন্ট ইম্প্যাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটি ওয়েমেন বা ইউথকে যখন আমরা এঙ্গেজ করি, তখন দেখা যায় যে রেজিলিয়েন্স বেড়ে যায়। সো এইসব ক্ষেত্রে নারীরা যখনই পিছিয়ে যাচ্ছে, তখনই আমরা অনেক বিশাল বিশাল অপরচুনিটি গুলো মিস করে যাচ্ছি। এক্ষেত্রে আমার কাছে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। একটা হচ্ছে আমাদেরকে নারীদেরকে আম, আহ, যে গ্রিন সেক্টর আছে এবং ফিউচার যে জব সেক্টর গুলো আছে, সেই জব সেক্টরের জন্য প্রিপেয়ার করা। এই জন্য বেশি বেশি স্টেম রিলেটেড কোর্স গুলাতে নারীদের ইনকর্পোরেশন বাড়ানো।
অ্যান্ড আদার সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা ইজ আ গুড থিং, বাট নট এনাফ। আমরা যদি আমাদের যে বিগার যে প্রবলেম গুলো আছে, যে বায়াস গুলো আছে, সেগুলো যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, যেমন টাইম পভার্টি আছে, নন কন্ডিউসিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, ল্যাক অফ ফিমেল রোল মডেলস আছে, লিগাল ব্যারিয়ার্স আছে বিভিন্ন ওয়ার্ক প্লেসে, এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, দিন শেষে কিন্তু আমরা যতই পলিসি মেকিং করি না কেন, আমরা সেই জায়গাতেই পিছিয়ে থাকবো। তো এক্ষেত্রে আমার মনে হয় যে যদি আরএমজি সেক্টরের কথা আমরা বলি, ওয়েমেন ওয়ার্কারদেরকে যথাযথ ট্রেনিং দেওয়া এবং তাদের লিডারশিপ রোলগুলোকে বাড়ানো, আর হচ্ছে ওয়েমেনদেরকে সাপোর্ট করা, নট জাস্ট এজ ওয়ার্কার্স, আবার যেটা বলছি লিডারশিপ যে স্কিলগুলা, এই স্কিলগুলোকে বাড়ানো, প্ল্যানিং এ রাখা, এন্টারপ্রেনারশিপ স্কিলগুলো বাড়ানো, অনেক ফান্ডিং বাড়িয়ে দেওয়া ওয়েমেন লেড ক্লাইমেট যে ইনিশিয়েটিভ আছে সেগুলোর জন্য। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নট জাস্ট একনলেজিং জেন্ডার, বাট অলসো ক্লাসটাকে একনলেজ করা, রুরাল আরবান ডিভাইড গুলাকে একনলেজ করা, ইন্ডিজিনাস স্টেটাস গুলাকে পলিসি ডিজাইনিং এ একনলেজ করা। এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা মেজর পলিসি শিফট এবং এই জাস্ট ট্রানজিশনের জন্য। আমরা যদি আমাদের পলিসি গুলাতে ওয়ার্কারদের ভয়েস গুলো ইনক্লুড করতে পারি, আমাদের ন্যাশনাল এনার্জি পলিসি থেকে শুরু করে যে কোনো ধরনের পলিসিতে, আমরা যদি তাদের রিস্কিলিং প্রোগ্রাম গুলোর জন্য অ্যাডভোকেট করতে পারি, জব সিকিউরিটি যেটার কথা নাজমা আপা বলছিলেন, এই জিনিসগুলো যদি এনশিওর করতে পারি, তাহলে আমরা দিন শেষে হয়তো আমরা জাস্ট ট্রানজিশনের দিকে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দীপা। সাইফি ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটা একটু রেসপন্ড করেন। এর মধ্যে আমি দেখছি যে আমাদের একজন অ্যাটেন্ডের হ্যান্ড আপ, তো মেবি আপনি আপনার কোয়েশ্চেনটা রেসপন্ড আনিকা আপা, করার একটু পর। আমি জাস্ট 2 মিনিটে হয়তো বলবো, আপনি কি একটু হ্যাঁ, কোশ্চেনটা একটু একবার বলবেন যে আসলে আমি মানে কি বলবো, আরেকবার যদি একটু জি, কোশ্চেনটা রিপিট করা যায়। হ্যাঁ, সরি, আমার কোয়েশ্চেনটা আপনার কাছে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে সিভিল সোসাইটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন এসব মার্জিনাল ভয়েসেস কিভাবে অ্যাম্পলিফাই করতে পারে। তো অনেকগুলো মার্জিনাল ভয়েসেস এর কথা জামাত আপা অলরেডি বললো। তো সিভিল সোসাইটি তো দে অল অলরেডি প্লে আ রোল ইন দ্য ইকোনমিক ইমপ্রুভমেন্ট বা ওভারঅল ইমপ্রুভমেন্ট, তাই না? কিন্তু জাস্ট এনার্জি ট্রানজিশনের ব্যাপারে এই ওদের ভয়েসেস কিভাবে অ্যাম্পলিফাই করতে পারবো, সিভিল সোসাইটি বলতে আমাদের মতো অর্গানাইজেশন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আম, আমি গত 2 বছর ধরে যখনই চেঞ্জিং স্পেসেস টপিকটা নিয়ে কাজ করছি, তো এই কাজ করতে যে আমাদের কাছে যেটা বারবারই ফিল হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা বিভিন্ন ধরনের পলিসি অ্যাডভোকেসি নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা মার্জিনালাইজড কমিউনিটির ভয়েসটাকে কারো সামনে তুলে নিয়ে আসতে চাই বা তুলে নিয়ে আসতে চাই, তাদের দুঃখ কষ্টগুলোকে সামনে নিয়ে আসতে চাই, আমাদের যে বড় একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা হচ্ছে যারা আসলে পলিসি মেক করেন, অর্থাৎ গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডারদের সাথে যারা অ্যাডভোকেসি করে, তাদের একটা ব্রিজ গ্যাপ হয় আর কি। এই গ্যাপটার কারণে অনেক সময় যেটা হয়, যেটা আমরা যাদেরকে নিয়ে অ্যাডভোকেসি করতে চাচ্ছি, তাদের জন্য খুব ঠিকভাবে অ্যাডভোকেসিটা করতে পারছি না। অর্থাৎ আমি হয়তো মিটিং মিছিল করছি, আমি ব্লগ লিখছি, আমি ভিডিও বানাচ্ছি, আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, কিন্তু আদতে এটা করে আসলে আমি কি করতে চাচ্ছি বা ঠিক কি আমি পলিসি ইনফ্লুয়েন্স করতে পারবো কিনা, সেই বিষয়টা একটা বড় গ্যাপ থেকে যায়। এবং এর ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাজটা সঠিকভাবে না করতে পারার কারণে আমি ঠিকভাবে পলিসি অ্যাডভোকেসি ইনফ্লুয়েন্স করতে পারি না। তো এইরকম একটা গ্যাপের কথা বারবারই আমাদের আগে যে গবেষণাটা চলমান রয়েছে সেই গবেষণাটা উঠে এসেছে। তো এই ক্ষেত্র বিশেষে যারাই এরকম মার্জিনালাইজ কমিউনিটিগুলোকে নিয়ে পলিসি অ্যাডভোকেসি করে থাকেন, তারা যেই স্ট্র্যাটেজিটা ফলো করেন, তারা গভর্নমেন্টের সাথে খুব ক্লোজলি অ্যালাইন কাজ করেন। অর্থাৎ একটা দেশের গভর্নমেন্টের নিজস্ব কিছু প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, এবং তাদের এই প্ল্যান প্রোগ্রামের সাথে আপনার অ্যাডভোকেসিটা কিভাবে অ্যালাইন করতে পারে, কিংবা আপনার অ্যাডভোকেসিটা যদি তাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে একদমই না থাকে, সেটা কেন ইনক্লুশন করা দরকার তাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে, তাদের স্ট্র্যাটেজির মধ্যে, তাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের মধ্যে, এইটা গভর্নমেন্ট স্টেক হোল্ডারদের কাছে বোঝানো, এবং তাদের কাছে এটা পিচ করা। এবং তাদেরকে যখন আপনি এটা বোঝাতে পারবেন, তাদের কাছে যখন এটা পিচ করতে পারবেন, তখনই কিন্তু আসলে গভর্নমেন্ট এই জায়গাগুলো নিয়ে কাজ করবার জন্য আসলে আগ্রহী হয়। কারণ একটু আগে কোনো একজন প্যানেলিস্ট বলছিলেন যে আমরা এরকম বড় বড়, খুব সুন্দর সোহান ভাই, যে আমরা এরকম বড় বড় প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যে আমরা প্রচুর টাকা পয়সা নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করি, বা আমরা অনেক বেনিফিট পেতে চাই। তো এই ধরনের বড় বড় আহ
আমাদেরকে যখন কেউ কমিটমেন্ট দেয়, সেই কমিটমেন্ট গুলো যখন আমরা দেশে নিয়ে আসি, আমাদের কিন্তু আলটিমেটলি কিছু কাজের জায়গা আসলে সুযোগ তৈরি হয়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে গভর্নমেন্ট স্টেক হোল্ডারদের সবসময় ক্যাপাসিটির একটা বড় গ্যাপ থাকে, এবং আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশনে পলিসি অ্যাডভোকেসি করি, আমাদের হচ্ছে গ্যাপটা আসলে পূরণ করবা দরকার। এবং আমরা যখন এই ক্যাপাসিটিটার গ্যাপটা পূরণ করতে পারবো, তখনই কিন্তু আমরা হচ্ছে আসলে মার্জিনালাইজ সোসাইটির যে ভয়েসটা, সেই ভয়েসটাকে সরকারের কাছে বা প্রপার অথরিটির কাছে পৌঁছে দিতে পারবো। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি এটাই আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। আহ রাকিব ভাই, ওই নাজিব সুজন বোধহয় কথা বলতে চাচ্ছেন, ওনাকে কি আনমিউট করা পসিবল? হ্যাঁ আপা, শিওর। কাকে আনমিউট করে দিব? নাজিব সুজন ভাই, নাজিব সুজন উনি একজন অ্যাটেন্ডি, উনি ওনার হাত হ্যান্ড ইজ আপ আর কি। হুম। আহ ওকে আপা, উনি এখন কথা বলতে পারছেন। জি। গুড আপনি কি? শুভ সন্ধ্যা সবাইকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা জি, যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, শুভ সন্ধ্যা। আমি নাজিব সুগার। আমি গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক সম্মান সম্পন্ন করেছি। তো আমি এই আইসি ক্যাডের গ্লোবাল গবেষণা গ্লোবাল কনফারেন্সে অংশগ্রহণ করতে পেরে মানে নিজে খুব ওই ওই অনুভবটা করছি যে আমার আমার যে এই যে জ্ঞানের যে ভান্ডারটা এনভায়রনমেন্ট নিয়ে, এই ভান্ডারটা সমৃদ্ধ হচ্ছে। এই জন্য আমি আইসি ক্যাটকে ধন্যবাদ জানাবো যে আমাকে অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসাবে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে আমার প্যানেলিস্ট ভাই এবং বোনদের আমি হচ্ছে জাস্ট জানতে চাই যে এই যে যে এনার্জি ট্রানজিশন, যেটা যেটা গ্রিন এনার্জি ট্রানজিশন যেটা বলা হচ্ছে, যে আমরা তো জানি যে আমাদের হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা যেগুলো হচ্ছে মানে পরিবেশ বিধ্বংসী, এই ধরনের না করে আমরা যদি অর্গানিক যেসব আহ, আপনার কি বলে অর্গানিক বিদ্যুৎ উৎপন্ন প্লাস হচ্ছে সবকিছু অর্গানিক মানে গ্রিন এনার্জি যেটা করা। আমি আরেকটু আরেকটু ওইভাবে বলি যে যেমন আমরা জানি যে আমরা হচ্ছে সূর্যের আলোকে ব্যবহার করে আমরা সোলার এনার্জিটাকে আমরা শক্তিশালী করতে পারি। সব গার্মেন্টসে আমরা কিন্তু সোলার এনার্জিটাকে ব্যবহার করে কিন্তু গার্মেন্টসের যে এই যে ইলেকট্রিক্যাল যে মানে খরচটা, এটা আমরা কমিয়ে আনতে পারি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে আমাদের তো সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে কক্সবাজারে। তো ওখানে যেহেতু আমরা চাইলেই আমরা একটা খাল মানে একটা ফাঁকা মাঠে বা মানে ফুটবলের মতো মাঠে এরকম জায়গা আছে বাংলাদেশের দক্ষিণে। তো আমরা দক্ষিণে একটা মানে এমন একটা ফুটবল মাঠের মতো একটা মাঠে বা ক্রিকেট মাঠের মতো, সেখানে আমরা যদি উইন্ড টারবাইন বসায় সেই বিদ্যুৎ সরি বায়ু চালিত বিদ্যুৎ যদি ব্যবহার করি, তাহলে এটাও কিন্তু আমাদের জন্য খুবই ভালো, কারণ এটা কিন্তু গ্রিন এনার্জি ট্রানজিশনের মধ্যেই আমি পরে আমি ইফ আই এম নট রং যে বিদ্যুৎ মানে সরি বায়ু চালিত বিদ্যুৎ আমরা হচ্ছে আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে চাপটা মানে গ্রিডের যে চাপটা, ন্যাশনাল গ্রিডের সেই চাপটা অনেকখানি কমে যায়। আর আরেকটা বিষয় যেটা যে অবশ্যই হচ্ছে শ্রমিকদের তো তাদের ন্যায্য অধিকারটা তো অবশ্যই তাদের বা পেতে পেতে হবে। ন্যায্য যে অধিকার তাদের, যে তারা যেন হচ্ছে তাদের ওয়েজ তাদের যে সুযোগ সুবিধা তারা তারা যেন অবশ্যই পায়। এটা অবশ্যই একটা গ্রিন জাস্টিস, যে গ্রিন এনার্জি জাস্টিসের মধ্যে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি সোহানুর রহমান ভাইয়ের কাছে, যে এবার হচ্ছে COP30 হতে যাচ্ছে। তো এই COP30 কি COP29-এর মতোই কি ব্যর্থতা ষোলো করা পূর্ণ করবে কি, এটা একটু জানতে চাচ্ছি। কারণ COP29 ব্যর্থ হয়েছিল, এই কারণে আমি জানতে চাচ্ছিলাম যে COP30ও কি ঠিক সেম ভাবে ব্যর্থ হবে কিনা, এটা আমি জানতে। জি, অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর সোহান, মেবি তুমি যদি শুরু করো আর কি।
জি, উনি খুব রাইটলি বলেছেন যে আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানি এবং বাংলাদেশে সেই পোটেনশিয়ালটা আছেও, কিন্তু বাংলাদেশে গত রেজিমে যেভাবে এনার্জি সেক্টরে মাফিয়া তন্ত্র বা দুর্নীতি হয়েছে, অনেক বেশি দুর্নীতি হয়েছে কিন্তু এনার্জি সেক্টরে, এবং পার্শ্ববর্তী দেশের কাছ থেকে বিদ্যুৎ নিয়ে আসা, আদানির কাছ থেকে নিয়ে আসা, আমরা সোলারটার পোটেনশিয়ালটা করতে পারি নাই। কিন্তু মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে ছিল যে 41 সালের মধ্যে 40% অ্যাচিভ করবে, কিন্তু এখন আমাদের শেয়ার 3 থেকে 4%। কিন্তু 3 থেকে 4% থেকে 41 সালে 40% হওয়া এটা আকাশ কুসুম কল্পনা। এবং অন্যান্য প্ল্যান গুলোতেও যেমন আমাদের প্ল্যান, বহু প্ল্যান, একদিকে এনডিসি বললাম, আরেকদিকে ন্যাপ আছে, আরেকদিকে প্রসপারিটি প্ল্যান, আরেকদিকে ডেল্টা প্ল্যান, আরেকটা প্ল্যান হচ্ছে মাস্টার প্ল্যান, আহ, 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 যেটাকে বলা হয় যে এনার্জি মাস্টার প্ল্যান, ইন্টিগ্রেটেড এনার্জি মাস্টার প্ল্যান, আইপিএমপি। সেখানে আবার অন্য টার্গেট, সেখানে 7%, 8% এমন। তো আমাদের এই সব প্ল্যান গুলোকে অ্যালাইন্ড হওয়া উচিত যে আসলে আমি কতটুকু চাই। আর বাংলাদেশে বড় বলা হয় যে আমার জমি নাই, আমি কেমনে করব, এগুলো হচ্ছে অজুহাত। চাইলে আমরা রুফটপ বলেন, আমাদের চর আছে চর বলেন। আমি জার্মানিতে দেখেছি যে আপনার ব্রিজের গায়ে সোলার প্যানেল লাগানো আছে, আমরা চাইলে আমাদের পদ্মা সেতুতেও আমরা লাগাইতে পারি। বিদেশে ট্রেন লাইনে হয়, হয়তো আমাদের দেশে ট্রেন লাইনে সম্ভব হবে না। তো চাইলে আমরা বিভিন্ন সোর্সে ইনোভেটিভ ওয়েতে, আমি ভিয়েতনামে দেখেছি ধান খেতে আমরা সোলার দেই যেভাবে, ওরা এভাবে করে দেয়, দিলে দুপাশ থেকেই বিদ্যুৎ হয়। সেই বিদ্যুতের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে তারা গ্রিড তৈরি করে সেখানে বাদামের তেল প্রসেসিং করে তারা প্রোগ্রেস করতেছে। সরকার তাদের সাপোর্ট দিচ্ছে। তো সরকারের সেই সাপোর্টটা নিয়ে আসলে আমাদের যে সোলার পোটেনশিয়াল সেটা আসলে করা সম্ভব। কপ নিয়ে যেটা বলি, আমরা অ্যাক্টিভিস্টের জায়গা থেকে আমরা বলি যে কোনো কপি সফল হয় না, কিন্তু প্রতি কপিরই কিন্তু সফলতা থাকে। যেমন যদি ধরেন যে শারমাল শেখ বলি, কপ সফল হয় নাই। শারমাল শেখ কপে কিন্তু লস এন্টামেন্টস ফান্ড কিন্তু এস্টাবলিশড করা হয়েছে, দুবাইতে সেটাকে ফাংশনাল করা হয়েছে। এগুলো প্রোগ্রেস, এটা করার জন্য 30 বছর লাগছে। 30 বছর বলে বলে আসছে যে হয় না হয় না, হয়েছে কিন্তু, কিন্তু স্লোলি হচ্ছে, যেটাকে র্যাপিডলি হওয়া দরকার। দুবাইতে প্রথমবার স্বীকার করা হয়েছে, জাস্ট ট্রানজিশন সব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েল। কিন্তু দুবাই কপের আগ পর্যন্ত কখনো এই শব্দটাই আসে নাই যে ট্রানজিশন বা জাস্ট ট্রানজিশন অ্যাওয়ে, মানে ট্রানজিশন অ্যাওয়ে, সেগুলো আসে নাই। তাহলে সেটা কিন্তু আসছে। গত কপ আমরা বলি যে বাকু কপ ব্যর্থ হয়েছে, কিন্তু বাকু কপে আমরা চাইছিলাম 1 ট্রিলিয়ন, বাট সেখানে কিন্তু 300 বিলিয়ন চলে আসছে, যেটা আগে ছিল 100 বিলিয়ন। তো 100 থেকে 300 হয়েছে, চাইছি 1 ট্রিলিয়ন। তো 1 ট্রিলিয়নের চাওয়ার জায়গায় 300 বিলিয়ন খুবই নগণ্য। কিন্তু এর আগে কত ছিল? 100 বিলিয়ন। তাহলে 100 থেকে যে 300 হয়েছে, খুব সহজ ছিল না। ওরা তো 200 বিলিয়নই লক করে ফেলছিল, তারপর 250 হইলো, 250 থেকে ফাইট করে করে 300 হয়েছে। তো এই 300 বিলিয়ন হইতেও কিন্তু আমাদের সেই ফাইটটা করতে হয়েছে। তাইলে আমরা আশা করি বাকুতে সিগন্যাল তো দেখতে পাচ্ছি যে কপ সম্মেলনের জন্য তারা বন্ড কেটে, আমাজন বন্ড কেটে তারা কপ আয়োজন করতেছে। এগুলো খারাপ সিগন্যাল। তারা এখনো আমাজনের মধ্যে ড্রিলিং করে তারা ফসিল ফুয়েলের কাজগুলো করতেছে। তো আমরা সেই কথার সাথে কাজের সাথে আমাদের মিল হতে হবে। কিন্তু পৃথিবীর মধ্যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। ইউএস এর লিডারশিপ আগে যে অবস্থায় ছিল, আর এখন প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরোয় যাওয়ার পর ইউরোপের আগের যে লিডারশিপ ছিল, এখন ইউক্রেন যুদ্ধের পর যে লিডারশিপ আসছে, সেটা পৃথিবীর জন্য, জাস্ট ট্রানজিশনের জন্য, সবকিছুর জন্যই আসলে হতাশাজনক। আসার জায়গা হচ্ছে একসাথে কাজ করা, সম্মিলিতভাবে এই ক্রাইসিসকে ট্যাকেল করা। অসংখ্য ধন্যবাদ। ওভার টু ইউ, আপা। থ্যাংক ইউ সো মাচ সোহান। আমাদের টাইম অ্যাকচুয়ালি 10 মিনিট, 10 মিনিটস ওভার। তো সাকিব ভাই, জান্নাত আপা আর মেহেদী ভাই, আপনাদের থেকে লাস্ট রিমার্ক। লাস্ট রিমার্ক যদি বলি, ওই সোহান ভাই, নাজমা আপা বা সবাই যেটা বললেন আর কি, যে আমাদের একত্র হয়ে কাজ করতে হবে। এবং মানে সলিডারিটি সেন্টার হচ্ছে গত 1.5 বছর ধরে এই ক্লাইমেট জাস্টিস বা জাস্ট ট্রানজিশনের যে কাজটুকু করতেছে, ওইখানে আমাদের আইডিয়াটা এটা ছিল যে একটা মানে প্ল্যাটফর্ম হোক বা যাই হোক, এরকম একটা কিছু তৈরি করে একত্রে কিছু না কিছু কাজ করাটা। বাট এটা মানে শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, অন পেপার দেখতে ভালো লাগবে, বাট অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করাটা বেশ ডিফিকাল্ট। কারণ এখানে ধরেন আপনার রিসোর্সের একটা স্কারসিটি থাকবেই, এক এক অর্গানাইজেশনে এক এক প্রায়োরিটি থাকবে। তারপরে ধরেন সিমিলার বা সেম কাজই অনেক অর্গানাইজেশনে ডুপ্লিকেটেড হবে, সো এই সবার মধ্যে কোঅর্ডিনেট করাটা ডিফিকাল্ট। বাট আমাদের অ্যাটলিস্ট এখনো চেষ্টা আছে ওইরকম কিছু একটা করতে পারার। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা যেটা, যে মানে পুরো জিনিসটা সিএসও হিসেবে আগাইতে গেলে একটু ডিফিকাল্ট। একদম যদি অ্যাক্টিভিস্ট
পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, মানে এটা ধরেন সলিডারিটি সেন্টারের পার্সপেক্টিভ থেকে না, এটা আমার নিজের পার্সপেক্টিভ থেকে, যে অ্যাক্টিভিস্ট হিসেবে যদি করা যায় তাহলে হয়তো বা রেজাল্টস আনানোটা আর একটু ইজিয়ার হলেও হতে পারে আর কি। তো এটাই, থ্যাংক ইউ। কি ভাই জানিও তো। আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করি সর্বশেষ, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, সোহান ভাইয়ের কথার সাথে আমি একমত হতে চাই, যে আহ, পথ অনেক বন্ধুর, কিন্তু সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে আহ, উম, প্রমাণ ভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই, এবং বিভিন্ন সেক্টরে গবেষণার পরিমাণ যত বাড়বে, আমরা যত বেশি হচ্ছে এভিডেন্স জেনারেট করতে পারবো, তত বেশি কিন্তু আমরা আসলে হচ্ছে প্রেশার গুলো ক্রিয়েট করতে পারবো বিভিন্ন গ্রুপের এগেইনস্টে। সো এই গবেষণার দিকে হচ্ছে আসলে আমাদের আরো মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। And finally, last but definitely not the least, Dhamma. থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। লাস্টলি যেটা বলতে চাই যে জাস্ট এনার্জি ট্রানজিশনটা এটা অটোমেটিকলি ইনক্লুসিভ হয়ে যাবে না, এটার জন্য আমাদের টার্গেটেড এফোর্টস লাগবে, এবং এই জিনিসটা মোটে অপশনাল না, জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বাচ্চা মরার লড়াই। আর এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মাল্টি স্টেক হোল্ডার একটা প্ল্যাটফর্ম তৈরি করা, একটা কোঅর্ডিনেশন তৈরি করা পাবলিক এবং প্রাইভেট স্টেক হোল্ডারদের মধ্যে এবং কমিউনিটির মধ্যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে আমাদের যে নলেজ শেয়ারিং এর জায়গাটা এবং অ্যাওয়ারনেস রেজিং এর যে জায়গাটা, মূল বিষয় যেটা দেখা যায় যে মোস্টলি আমাদের যেসব আহ, খুবই ভালো ভালো অনেকগুলো প্রজেক্ট যেগুলো ফেল করে গেছে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জায়গা, নিজ নিজ জায়গা থেকে সচেতনতার অভাবে। অর্গানিক ফার্মিং হয় কিন্তু এই অর্গানিক যে আহ, ফসলগুলো এগুলো কিনতেই আমরা আমরা জানি না যে এগুলো কেন আমরা কিনবো, কোথায় পাওয়া যাবে। এই যে অ্যাওয়ারনেস এর জায়গাগুলো, এই নলেজ গ্যাপের জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ। Thank you so much. Thank you so much everybody for joining. I'm so grateful যে এত short notice এ সবাই জয়েন করেছে। আর মানে এত ব্যস্ত থাকা সত্ত্বেও যে আমাদের প্যানেল হোস্ট এত সময় দিয়েছে। আর yes, I think that's about it. আমার end থেকে what I hope is যে আমরা at least একটা পজিশন পেপার বা একটা টুল কিট বা চেকলিস্ট যদি করতে পারি যে কিভাবে একত্রে কাজ করা যাবে, that would be a win for me. আর সোহান যেটা বললো যে আমরা এত বড় গোলস মাথায় রাখি যে আমরা হয়তো বা we're not celebrating আমাদের আসলে যে ধাপে ধাপে যে আমরা কতখানি প্রোগ্রেস করছি ওইটা আমরা সেলিব্রেট করছি না। তো অ্যাক্টিভিস্টদেরও বলছি, নিজেও একজন অ্যাক্টিভিস্ট হয়ে বলছি যে এত মানে এত বড় হোপ রাখা উচিত ডেফিনেটলি, কিন্তু নিজেদেরকে একটু কংগ্রাচুলেট করা উচিত যে আমাদের কাজ একটু না হলেও ইম্প্যাক্ট করছে। তো থ্যাংক ইউ সো মাচ। ওয়ান লাস্ট ফর্মালিটিস ফ্রম মাই সাইড, সবাই জাস্ট ক্যামেরাটা অন করবেন, আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিব। স্পিকাররা আমরা সবাই যদি একটু নাজমা আপাকে কাইন্ডলি মিস করবো, আমাদের কি স্পিকার আনিকা আপা। নাজমা আপা শপিং করতে গেছে, তুমি যেটা বললা। এন্ড সোহান ভাই যদি ক্যামেরাটাকে একটু ডাউন করা যায়। ও জি, ডাউন। আমি ঠিক আছে রাখি। হ্যাঁ, পারফেক্ট। 3 2 1 গুড। ওয়ান মোর, পারফেক্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। হোল্ডার আনিকা আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এভরিওয়ান, বাই বাই। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কথা হবে। বাই। জি বাই।